সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অথচ বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1271তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ সজীবের জীবনের কলিজা কাঁপানো এক কষ্ট করে করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মা জোর করে আপন চাচার সাথে বিয়ে দে আমাকে। না, এ কোনো সৎ মা নয়, এই হচ্ছে সেই মা যেই মা 10 মাস 10 দিন মেয়েকে পেটে ধারণ করে। নিজের আপন মেয়েকে কি করে তার আপন চাচার সঙ্গে বিয়ে দিতে পারে এবং কেন বিয়ে দেয়, এটা শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। বিশ্বাস করেন, এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার কোনো এক উচ্চবিত্ত পরিবারের মেয়ে নাতাশার জীবনের গল্প। যদিও অলৌকিকভাবে সজীবের সাথে নাতাশার জীবন জড়িয়ে যায়, তাই দুজনের গল্পটাই আমি রেকর্ড করব। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই নাতাশা এবং সজীবের জীবনের করুণ বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নাতাশা এবং সজীবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সজীব আহমেদ, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার 2জন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা ভাই আর বড় একটা বোন আর ছোট 2টা বোন রয়েছে, আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 3 বোন 2 ভাই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে খুব দূরের কোনো একটা গ্রামে এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি অন্যের জমিতে বর্গা চাষ করে আমার বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছে। আমার বাবা একজন শিক্ষিত মানুষ ছিলও বটে। আমাদের এলাকাতে আমার বাবা সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ ছিল, কিন্তু শিক্ষিত হওয়ার পরেও আমার বাবা কোনো রকম চাকরি বাকরি পায়নি, আর আমার বাবা কোনো চাকরিও করেনি। ছোটোবেলা থেকেই কৃষিকাজ করতে আমার বাবা পছন্দ করতো এবং কৃষিকাজের সাথে আমার বাবা পারস্পরিকভাবে জড়িয়ে পড়ে। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব থাকে এবং এতটাই অভাব থাকে যে অভাবের কারণে 3 বেলা 3 মুঠো ভাত দিতে পারতেছিলাম না মুখে। এরপরেও বাবা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করায়। যদিও আমার বড় আপুকে খুব বেশি দূর পর্যন্ত আমার আব্বা পড়াশোনা করাতে পারেনি। একটা পর্যায়ে আমার বরাপুর বিয়ে হয়ে যায় এবং বরাপুর বিয়ে হয়ে যাবার পরে আব্বার স্বপ্ন দেখে যে আমাকে আব্বা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে, আমাকে অনেক পড়াশোনা করাবে এবং আমাকে আমার আব্বা উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। গ্রামের ভাষায় একটা কথা আছে যে স্বাদ আছে তো সাধ্য নাই। আমার আব্বার এরকম অনেক ইচ্ছে আছে, কিন্তু সেই ইচ্ছা পূরণ করতে হলে যে টাকার প্রয়োজন, সেই টাকা কিন্তু আমার আব্বার পকেটে ছিল না। বুক ভরা স্বপ্ন এবং নয়ন ভরা অশ্রু দিয়ে আমার আব্বা আমাকে স্কুলে পাঠাতো। আমার আব্বা কান্না করতে করতে আমাকে স্কুলে পাঠাতো। আমার মনে আছে, একটা মেয়ে মানুষ যেরকম করে কাঁদে আমার আব্বা ঠিক তেমন করেই কাঁদতো। বাবার চোখের পানি দেখে আমার খুব খারাপ লাগতো এবং এরপরে আমি ঠিকমতো পড়াশোনা করতাম, স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। ওই মুহূর্তে আমার বরাপুর বিয়ে হয়ে যায় এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি খুব ভালো রেজাল্টে এসএসসি পাস করি এবং এসএসসি পাস করে আমি তখন কলেজে ভর্তি হব। কলেজে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন কলেজ থেকে আপনার ফর্ম নিয়েছি, বিভিন্ন কলেজে ভর্তি হব। এই সময় কলেজে ভর্তি হওয়ার কিছুদিন আগে আমার বড় আপু তখন আমাকে খবর দেয়, মানে তাদের বাড়িতে আমাকে খবর দেয় এবং খবর দিয়ে বড় আপু আমাকে তাদের বাড়িতে নিয়ে বলতেছে যে সজীব, একটা কাজ কর, যদি তোর পড়াশোনা করতেই হয় তাহলে তুই দেখ যে পড়াশোনার পাশাপাশি কোনো চাকরি করা যায় কিনা। আমি তখন আমার বড় বোনকে বললাম যে আপা তুমি এটা কী বলো, আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। সো আমি এসএসসি পরীক্ষাতে একটা ছেলে, আমাকে কে বা চাকরি দিবে? আমি যদি ইন্টার পাস করতে পারি অথবা অনার্স কমপ্লিট করতে পারি তাহলেই তো চাকরির জন্য আশা করা যাবে। মাত্র এসএসসি পাস একটা ছেলেকে এই সমাজে কে চাকরি দিবে বলো? আমার আপা তখন বলে, যদি তুই এসএসসি পাস করে কোনো চাকরি করতে না পারিস, চাকরির পাশাপাশি যদি পড়াশোনা করতে না পারিস, তাহলে ভাই তুই পড়াশোনা ছেড়ে দে। আমার বড় আপু যখন ঠিক এইভাবে আমাকে কথাটা বলে, আমার বুকের ভিতর তখন খুব কষ্ট লাগে যে আমার বোন আমাকে এরকম করে কেন বলতেছে। আমার বড় আপু বলে, আমি যেটা তোকে বলেছি তুই এইটাই কর, এছাড়া আর কোনো পথ আমাদের খোলা নাই। তুই যদি পড়াশোনা করতে চাস তাহলে বাবা হয়তো তার কিডনি বিক্রি করে ফেলবে,
তোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বাবা তার কিডনি বিক্রি করে ফেলবে। বাবা একটা বারের জন্য তোর যে আরও ছোট 2টা বোন আছে এদের কথা ভাবতেছে না, তোর ছোট ভাইয়ের কথা ভাবতেছে না। বাবার কাছে যা আছে তাই দিয়ে বাবা তোকেই পড়াশোনা করাতে চাচ্ছে, কিন্তু তোর ছোট ভাই বোনগুলোও তো তোরই ভাই বোন, তাই না? ওদের কথা কি বাবাকে ভাবতে হবে না? সেদিন আমার বোনের কথাগুলো শোনার পরে আমার ভিতরে অনেকটা কষ্ট লাগে এবং মনের অজান্তেই চোখ দূরে তখন জলে ভিজে যায়। আমার অনেক স্বপ্ন ছিল আমি বড় হয়ে সরকারি কোনো কর্মকর্তা হব, দেশ ও মানুষের উপকারে আসব। কিন্তু সেদিন আমার বোনের কথা শোনার পরে আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। আমার বোনের কাছে আমি তখন বলি যে ঠিক আছে, যদি বাবা আমাকে পড়াশোনা করতে না পারে বা আমি পড়াশোনা করতে গেলে যদি আমার ছোট ভাই বোনের জীবন নষ্ট হয়ে যায়, তবে আপু আমার সেই পড়াশোনার দরকার নেই। তুমি দেখো আমাকে কোনো একটা চাকরি দেওয়া যায় কিনা, আমি কোনো একটা চাকরি করব, আমি আর পড়াশোনা করব না। এরকম করে আমি তখন আমার বড় বোনের সাথে কথা বলি। এরকম করে বড় বোনের সাথে কথা বলতে বলতে আমার বড় আপু বলে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, দেখি তোর জন্য কোনো চাকরি ম্যানেজ করা যায় কিনা। আমার বোন তখন এদিকে সেদিকে এখানে সেখানে বিভিন্ন জায়গায় চাকরির জন্য কথা বলে, কিন্তু এসএসসি পাশে একটা ছেলেকে কে বা চাকরি দিবে বলেন? আমি এরকম কোনো চাকরি তখন খুঁজে পাচ্ছিলাম না। এরকম করে গ্রামগঞ্জে এখানে ওইখানে তখন ঘুরে বেড়াচ্ছি, কাজ নাই কাম নাই, খুব বেকার একটা ছেলে তখন হয়ে যায়। এরকম করতে করতে আমাদের বাজারের মধ্যে তখন একটা দোকান হয়, মানে আমার দুঃসম্পর্কের এক কাকা হয়, আমার ওই কাকার মুদির দোকানে আমি তখন একটা চাকরি নিই। এই প্রথম কাকার মুদির দোকানে একটা চাকরি নিই এবং ওই কাকার মুদির দোকানে আমি তখন চাকরি করি। তো কাকার মুদির দোকানে চাকরি করতেছি, কাকা আবার আমাকে অনেক ভালোবাসতো, আমাকে 3 বেলা খাবার দিত এবং আমাকে মোটামুটি টাকা পয়সাও দিত। তো আমি যখন কলেজে ভর্তি না হয়ে কাকার মুদির দোকানে চাকরি নেই, এতে আমার আব্বা মনে খুব কষ্ট পায় এবং আব্বু খুব দুঃখ নিয়ে বলে যে আমার অনেক স্বপ্ন ছিল, তোকে আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবো, তোকে আমি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবো, কিন্তু আমার এই স্বপ্নটা আর পূরণ হলো না। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা আমি পড়াশোনা করতে পারিনি তো কী হয়েছে, একটা কাজ করো, তুমি আমার ছোটো ভাইকে পড়াশোনা করানোর চেষ্টা করো, আমি আর তুমি দুজনে মিলে টাকা দিয়ে আমার ছোটো ভাইকে পড়াশোনা করাবো। কিন্তু আমার আব্বা দুঃখ করে তখন বলে যে এতে আর কোনো লাভ হবে না, কারণ তোর ছোটো ভাইয়ের মেধা এতটা ভালো না, সে পড়াশোনা করে ভালো কিছু করতে পারবে। আমি আব্বাকে যতই বুঝাইলাম যে আব্বা ছোটো ভাইরে পড়াশোনা করাই, ওরে আমরা ভালো লাইনে নিয়ে যাই, কিন্তু আমার আব্বা বলল যে না, ছোটো ভাইকে দিয়ে পড়াশোনা হবে না। এরপরে আমার ছোটো ভাইয়েরও আর ঠিকমতো পড়াশোনা হলো না। আমি তখন এই মুদির দোকানে চাকরি করি, আমার আব্বার কথাবার্তা মতো চলতেছি, আব্বাকে মাঝে মাঝে বাজার সাজার করে দিই এবং যেই টাকা বেতন পাই মাস শেষে ওই টাকা আমার বাবার হাতে তুলে দিই। বুঝতেই পারতেছে না, অনেক বড় একটা সংসার, দাদা দাদি কাকা এবং মা বাবা ভাই বোন, এতগুলো মানুষের মুখে খাবার তুলে দেওয়া আমার বাবার পক্ষে খুব বেশি দায়বদ্ধতা হয়ে যাচ্ছিল, যার জন্য আমি তখন সংসারের হাল ধরি, বইপত্র সব হাত থেকে ফেলে দিই। মুদির দোকানে চাকরি করি, এমন করে বেশ কয়েকদিন কাটার পরে একদিন হলো কি, আমার কাকা আমারে বলতেছে যে একটা বাড়ির ঠিকানা আমাকে দেয়, যে অমুক গ্রামে অমুক বাড়িতে যাবি, ওই বাড়িতে গিয়ে কিছু বাজার সাজার দিয়ে আসবে। তো আমরা তো কোনোদিনও কারো বাড়িতে বাজার দিয়ে আসি না। কাকারে বললাম যে কাকা আমরা তো কোনো বাড়িতে কোনোদিনও কোনো বাজার দিয়ে আসি না, তা হঠাৎ করে আপনি কেন বলতেছেন যে কোন বাড়িতে বাজার দেওয়ার জন্য? আব্বা তখন বলে, কাকা তখন বলতেছে যে আমার তো একটা পরিচিত কাস্টমার আছে, সে এখন বিদেশে থাকে, তার পরিবারের জন্য বাজারটা পাঠাবো, তুই বাজারটা নিয়ে যা। এই বলার পরে আমার ওই কাকা তখন বাজারটা আমাকে বেঁধে দেয়, একটা ব্যাগে দিয়ে দেয়। আমি তখন সাইকেলের পিছনে বসাইয়া ওই বাজারটা তখন ওই বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। তো ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়িটা একেবারে শুনশান নীরব ছিল, বাড়ির মধ্যে কোনো মানুষ ছিল না। বাড়ির যখন আমি উঠানে ঢুকলাম মনে হলো একটা ভুতুরে বাড়ি, এপাশে ওপাশে কোনো মানুষ নাই, একেবারে নিশ্চুপ একটা বাড়ি। বাড়িতে যাওয়ার পরে আমি খুব গলা হাত দিলাম করে বললাম, কিন্তু ভিতর থেকে কারো কোনো শব্দ নাই, কেউ কোনো শব্দ করছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বললাম, ভিতরে কি কেউ আছেন? এবং ভিতর থেকে একটা মেয়ে তখন বলে বসলো, কে? আমি তখন বললাম যে আমি এবার যেতে বাজার নিয়ে আসছি মুদির দোকান থেকে। এই বলার পরে একটা ছোট্ট মেয়ে, যার বয়স খুবই কম হবে, এই মেয়েরা তখন দরজা খুলে দেয় এবং খুলে দেওয়ার পরে আমাকে বলে কী কী বাজার আনছেন ব্যাগ থেকে বের করেন। যখন বাজারটা ব্যাগ থেকে বের করতে বললো আমি একটু নার্ভাস হয়ে গেলাম যে বাজার থেকে বাজারে ব্যাগ খুলতে বলতেছে। আমি তখন বাজার থেকে ব্যাগ থেকে বাজারগুলো নামাচ্ছি। এই সময় হঠাৎ করে খুবই সুন্দরী একটা মেয়ে তখন মহিলা তখন আমার কাছে আসলো, একেবারে বাদামি রঙের শরীর এবং দেখতে সুন্দর, অনেকটা লম্বা ফর্সা, খুব রূপবতী, মনে হয় গোসলখানা থেকে বের হয়েছে, চুলগুলো তখনও ভিজা, উপরে ফ্যান চলতেছে, ফ্যানের বাতাসে চুলগুলো থেকে একটু একটু করে পানি আমার গায়ের মধ্যে আসতেছে। আমি তখন বললাম, আপনাকে তো আপনাদেরকে এটা বাড়ি? মহিলা বলে জি। আপনি কি মুদির দোকান থেকে আসছেন? আমি বললাম যে জি।
পরে আমাকে বলে কী কী মাল দিয়েছে একটু কষ্ট করে নামান। তো মালগুলো নামালাম। নামানোর পরে এক মহিলা, তখনই মহিলা বলতেছে আরে আমাকে তো ইম্পর্টেন্টে দেওয়া হয়নি, কি একটা বাজারের কথা জানি বলে, আমার ঠিক মনে নেই ওই সময়, যে এটা আনা হয়নি, এটা তো আনতে বলছিলাম। তা আমি তখন বললাম যে ও হ্যাঁ, তখন শ্যামাইয়ের কথা বলছিল যে শ্যামাই আনা হয়নি। আমি তখন বললাম যে আমাকে তো বাজার যা করা হয়েছিল তাই তো আমাকে দিয়েছিল, এখন শ্যামাইয়ের কথা তো আমাকে বলেনি। পরে মহিলা বলতেছে না শ্যামাই না হলে কী করে হবে, আপনি একটু কাজ করবেন, কষ্ট করে আপনি আমার জন্য একটু শ্যামাইটা এনে দিবেন। তো ওনাদের বাড়ি থেকে বাজারটা খানিকটা দূরেই ছিল, মানে মুদি দোকানটা। আমি তখন মহিলাকে বললাম দেখেন আমি তো অন্যের দোকানে চাকরি করি, এখন গেলে পরে যদি আবার আসতে না দেয়, আপনি একটু কষ্ট করে ওই যে আমার মালিকে নাকি সৌদির কোন লোকের সাথে কথা বলছে, ওনার সাথে কথাবার্তা বলে বলেন একটু দেওয়ার জন্য। মহিলা আমাকে বলে আপনি মানে করেন আমার ফোন নাম্বারটা নিয়ে যান। এই বলে মহিলা তার কাগজে আমাকে নাম্বারটা লিখে দেয়, বলে এই নাম্বারটা নিয়ে যান, যদি আপনার মালিক আপনাকে দিতে না বলে তাহলে মালিকের নাম্বার থেকে আমার এই নাম্বারে একটা কল দিয়েন, যদি আপনার মালিক আপনাকে আসতে না দেয় আর কি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে আমি আবারও মুদির দোকানে গেলাম, ওই নাম্বারটা কিন্তু আমার পকেটের মধ্যে রয়ে গেছে। মুদির দোকানে যাওয়ার পরে আমি তখন মালিককে বললাম যে মালিক উনি তো আমারে বলতেছে যে ওনার নাকি শ্যামাইটা নেওয়া হয়নি। আমার তখনই উনি বলতেছে মানে কাকা আর কি, মালিক আমার কাকা তখন বলতেছে হাই হাই সর্বনাশ হয়ে গেছে, আমি তো শ্যামের কথা ভুলেই গেছিলাম, লিস্টের মধ্যে তো শ্যামাইও ছিল, আচ্ছা বাবা আর একটু কষ্ট করে গিয়ে শ্যামাইটা দিয়ে আয়। আমি বললাম আচ্ছা কাকা ঠিক আছে। পরে আবার শ্যামাই পুরাই দিল। আমি আবারও সে একইভাবে সাইকেলে করে বাজারটা নিয়ে আমি আবার এই বাড়িতে আসছি। আসার পরে ওনাকে শ্যামাইটা দিলাম, দেওয়ার পরে মহিলা আমাকে বলে তোমার নাম কি? আমি বললাম আমার নাম সজীব। বলে তুমি কি এই দোকানে চাকরি করো? আমি বললাম জি। তো বলে যদি কিছু লাগে তোমার ফোন করবো, আইনা দিয়ে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে মহিলার সাথে কথাবার্তা বলে আমি তখন আবারও দোকানে চলে আসি। এবং দোকানে চলে আসার কিছুদিন পরে, আপনার প্রায় 15 থেকে 20 দিন পরে এরকম দেখা গেল যে মহিলাটা ওই মেয়েটাকে নিয়ে, ওই যে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে নিয়ে তখন দোকানে আসছে। তো ওই সময় দোকানে আসার পরে কাকা দোকানে ছিল না, আমি একাই ছিলাম। মহিলারা তখন আমাকে বলতেছে এই সজীব ভালো আছো? আমি বললাম জি ভালো আছি। আপনাকে তো চিনলাম না, বোরকা পরিহিত অবস্থায় ছিল এবং মুখের মধ্যে হিজাব দেওয়া। পরে বলতেছে তুমি ভুলে গেছো, তুমি যে বেশ কয়েকদিন আগে আমার বাড়িতে বাজার নিয়ে গেছিলা, শ্যামাইটা আনতে মনে ছিল না, পরে আবার শ্যামাইটা নিয়ে গেলা। আমি বললাম ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, এই বসেন। যেহেতু আমার মালিক বলছে যে উনি অনেক নাম করা একজন মানুষ, মানে ওনার হাজব্যান্ডের সাথে মালিকের ভালো সম্পর্ক আছে, মানে আমার কাকার ভালো সম্পর্ক আছে, এই জন্য আমি বললাম যে ঠিক আছে বসেন। তো মহিলা বসলো, আমি তখন বাইরে থেকে চাটা এনে দিলাম। মহিলা চা খাচ্ছে এবং কেন জানি একটু বসে আছে, কোনো খুব সুন্দরী চেহারা ছিল। এবং আমি বললাম যে মেয়েটার একটা চিপস দাও, একটা চিপস খুলে মেয়েটার হাতে দিলাম, মেয়েটা চিপস খাচ্ছে। পরে আমি বললাম যে ম্যাডাম কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করবে, এটা কি আপনার মেয়ে? বলে হ্যাঁ এটা আমার মেয়ে। আমি বললাম ও তাহলে কি আপনার হাজব্যান্ডে সৌদি আরবে থাকে? তো মহিলা বলে যে হ্যাঁ আমার হাজব্যান্ডে সৌদি আরবে থাকে। আমি বললাম ও আচ্ছা, আপনাদের বাড়ি তো অনেক বড়, এত সুন্দর বাড়ি, আপনারা তো অনেক বড় লোক। তারপর মহিলা আমার দিকে তাকিয়ে আসছে, মানে মহিলা চা খাচ্ছে আর আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে, এবং তার এই চোখের চাহনিটা খুব বেশি ভালো ছিল না, অনেকটা সন্দেহজনকভাবে কেমন জানি একটু মানে আরও চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি মনে মনে চিন্তা করতেছি কাকা দোকানে আসতেছে না কেন, কাকা দোকানে আসলেই তো আমি বেঁচে যাই, কাকা কেন আসে না? অনেকটা সময় পেরিয়ে গেল, কাকা দোকানের মধ্যে আসে না। এক পর্যায়ে মহিলা আমাকে বলতেছে সন্ধ্যা তো ঘনিয়ে আসতেছে, আমার তো এই মেয়েটাকে নিয়ে যেতে সমস্যা হবে, একটা রিক্সা ঠিক করে দিবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি রিক্সা পাওয়া যায় কিনা। কাকা তখনও দোকানে আসে নাই। পরে আমি দোকান থেকে বেরোলাম, এই দিকে কোনো রিক্সা পাচ্ছি না, মানে এই দিকে ওই দিকে কোথাও রিক্সা পাচ্ছি না। মেয়েটা তখন বলতেছে আমাদের 2টা বাজার ছিল, এটা ছিল নতুন বাজার আর একটা হচ্ছে পুরান বাজার। তো মেয়েটা বলতেছে মানে মহিলাটা বলতেছে যে পুরান বাজারে মনে হয় রিক্সা পাওয়া যাবে। মহিলা আবার অনেকগুলো বাজার করে আমাদের দোকান থেকে, তো বলে কষ্ট করে পুরান বাজারে গিয়ে আমাকে কি একটা রিক্সাতে উঠিয়ে দিবেন? আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পরে দোকানে আরেকটা ছেলে ছিল, ওরে বললাম তুই দোকানটা দেখ, আমি ওনার উঠে দিয়ে আসি। পরে বাজারের ব্যাগ নিয়ে মহিলার সাথে একটু একটু করে সামনের দিকে হাঁটতেছি। পরে মহিলা আমাকে বলতেছে সজীব ভাই একটা কথা বলবো আপনাকে, এই মহিলা কিন্তু বয়স আমার থেকে অনেকটা বড় হবে। আমি বললাম ঠিক আছে বলেন। মহিলা আমাকে বলে আপনি কি ছেলে না হিজড়া, এরকম করে আমাকে বলে। আমি বললাম হিজড়া হতে যাব কেন, এইটা আপনি কেমন কথা বলতেছেন? পরে আমাকে বলে যে না আমার মতো একটা মহিলার নাম্বার পাওয়ার পরেও আপনি আমাকে একটাবারের জন্য কল দিলেন না, এরকম করে বলতেছে। আমি তখন বললাম যে আপনার নাম্বার তো আমার কাছে নাই। বলে বাড়ি কি বলেন, ওই দিন না আপনি আমার বাড়িতে গেলেন, আমি আপনাকে নাম্বার দিয়ে দিলাম মনে আছে? আমি বললাম ও আচ্ছা আপনি আমাকে নাম্বার দিয়েছেন, আমি আসলে নাম্বারটা মানে দেখি নাই, এটা আমার পকেটের মধ্যেই ছিল। আচ্ছা আমি আপনাকে ফোন দিব কেন, মানে আমার কি আপনাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন ছিল?
মহিলা তখন একটা মুচকি এসে বলতেছে যে আপনার মতো একটা আলাবোলা টাইপের লোকে তো আমি খুঁজতেছি। আচ্ছা, আর আপনাকে আমাকে ফোন দিতে হবে না, আপনার কাছে মোবাইল আছে? আমি বললাম জি আছে। বলে তাহলে আপনার নাম্বারটা আমাকে দেন। তো আমি নাম্বার দিতে চাই না, এরপর উনি জোর করে আমার কাছ থেকে নাম্বারটা নিয়ে যায়। নাম্বারটা নিয়ে উনি চলে যায় এবং চলে যাওয়ার পরে যথারীতি রাত্র 11:30টার দিকে আমি তখন দোকানপাট বন্ধ করে ঘরে আসি এবং ঘরে এসে আমি তখন শুয়ে পড়ি। রাত্র প্রায় 2টার দিকে উনি তখন আমাকে কল দেয়। রাত 2টা বাজে একটা আননোন নাম্বার থেকে কল। আমি একটু বিব্রত হয়ে যাই, এরপরেও কলটা পিক করি, রিসিভ করার পরে ওই পক্ষ থেকে বলে আমার নাম হচ্ছে ঝুমা, মানে ওই ভাবিটার নাম ছিল ঝুমা আর কি। বলে আমার নাম ঝুমা। আমি বললাম ও আচ্ছা, ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছে। আমি বললাম যে এত রাতে কল দিলেন যে? বলে ঘুম আসতেছিল না, ভাল লাগতেছিল না, এই জন্য একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমি বললাম তো ঠিক আছে বলেন। এবং ওনার কথাবার্তা বলার ধরনগুলো না খুব বেশি একটা ভালো ছিল না। রাত 2টা বাজে আমাকে ফোন দিয়ে কেমন করে ওনার ভিতরের কথাবার্তা বলতেছে। ভিতরের কথাবার্তাগুলো ঠিক এরকম ছিল, আমার বিয়ে হয়েছে, স্বামী বহু বছর আগে বিদেশে চলে গেছে, আমি স্বামীর কাছ থেকে কোনো সুখ পাইনি, শান্তি পাইনি, ভালোবাসা পাইনি। আমার স্বামী জানি কেমন, মানে আমাকে একটুও ভালোবাসা দেয়নি। আমার একটা মেয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু অনেকেই বলে মেয়ে হয়েছে তার মানে আমি স্বামী আমাকে ভালোবাসে। আসলে স্বামীর কাছ থেকে আমি আমার জীবনের কোনো তৃপ্তি পূরণ করতে পারিনি। এবং ওনার এই কথাবার্তাগুলোর মাঝে একটু খারাপ খারাপ কথাও কিন্তু ইঙ্গিত করতেছে। আমি তখন বুঝতে পারলাম যে উনি কোন নেগেটিভিটির কথা বলতেছে। পরে আমি বললাম যে দেখেন আমার মোবাইলে চার্জ নাই, আমি এখন ফোন চার্জে দিব, আপনি আমাকে কালকে কল দিয়েন। এইটা বলে আমি তখন মোবাইলটা চার্জে দিয়ে দিলাম। মোবাইল চার্জে দিয়ে দেওয়ার পরে এখন হলো কি উনি আমাকে আবারও, মানে দিনের বেলা আমি দোকান করতেছি, আবারও কল দেয়, বারবার কল দেয়। এবং ওনার কলের কারণে আমি ঠিকমতো কাস্টমার ডিল করতে পারি না, কাস্টমারে বাজার সাজার দিতে পারি না, খুব বেহাল একটা অবস্থা আমার হয়ে যায়। এখন আমি ওনাকে ধমকও দিতে পারি না, বকাও দিতে পারি না, বাট সে আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে বিরক্ত করিয়ে যাচ্ছে। এমন করে সময়গুলো সামনে দিয়ে কাটতেছে আর আমি চিন্তা করতেছি কি করব। ওনার সাথে না পারি গরম হইতে, না পারি মিজাজ দেখাইতে। উনি আমার কাস্টমার, ওনার হাজব্যান্ডের সাথে আমার মালিকের আবার ভালো সম্পর্ক। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে প্রায় সপ্তাহখানি কেটে গেল। রাতেও ফোন দেয়, দিনেও ফোন দেয়, রাতেও ফোন করে, দিনেও ফোন করে, মানে খুব বেশি বিরক্ত আমাকে করে। সপ্তাহখানিক পরে একদিন আমি ওনারা বললাম যে আপনি তো আমার বয়সের বড় হবেন এবং আমি কি আপনাকে ভাবি করে রাখতে পারি? উনি আমাকে বলে হ্যাঁ পারেন, সমস্যা নেই। আমি বললাম ভাবি কিছু মনে করবেন না, আমি তো এই দোকানে চাকরি করি এবং এই দোকানের ইনকামের টাকা আমার পরিবার চলে। তো এখন যে আপনার যেভাবে আপনি আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছেন, এইভাবে যদি আমি আপনার সাথে কথা বলি তাহলে যে কোনো সময় দোকান থেকে আমাকে বের করে দিবে। দোকান থেকে বের করে দিলে আমি বড্ড বিপদে পড়ে যাব, কারণ এই দোকান থেকে যে পরিমাণের ইনকাম, যে পরিমাণের বেতন আমি পাই, বিশেষ করে তাই দিয়ে আমার সংসার চলে। ওর তখন আমাকে বলে আচ্ছা সচিব, তুমি এই দোকানে কত টাকা বেতন পাও? সে সময় বেতন পাইতাম 3000 টাকা। আমাকে খাওয়া দিত আর 3000 টাকা বেতন দিত। পরে উনি আমাকে বলে যে তোমাকে কত টাকা বেতন দেয়? আমি বললাম যে আমাকে বেতন দেয় 3000 টাকা। উনি তখন আমাকে বলে আমি তোমাকে প্রতি মাসে 5000 টাকা বেতন দিব, তুমি আমার চাকরি করবা। এবং ওনার কথা শুনে আমি প্রথমে একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম আপনার কি কোনো মুদির দোকান আছে? আপনাদের কোনো দোকান আছে? বলে না, আমার দোকানটা একটু অন্যরকম, আমার চাকরিটা একটু অন্যরকম, করতে পারবা? যদি করতে পারো তাহলে আমি তোমাকে মাসে 5000 টাকা দিব। আমি বললাম যদি 2000 টাকা বেশি পাই তাহলে তো আমি অবশ্যই করব, আপনি আমাকে বলেন চাকরিটাকে। উনি আমাকে বলে চাকরিটা হচ্ছে নাইট গার্ড। আমি বললাম নাইট গার্ড মানে রাতের পাহারাদার? তা রাতের প্রহরী আমি কি দিব, মানে কি পাহারা দিব? বলে আমাকে পাহারা দিবা। আমি তখন একটু হেসে বললাম যে আমি আপনাকে পাহারা দিব? কিভাবে আপনাকে পাহারা দিব? এটা আপনি কেমন কথা বলতেছেন? পরে আমাকে বলে যে সজীব কিছু মনে করো না, আসলে আমি তো আমার দুঃখের কথাগুলো তোমাকে সবসময় বলেছি। আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই। আমার হাজব্যান্ড মাঝে মাঝে মানে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আমার জন্য পাঠায়, কিন্তু আমি না আমার হাজব্যান্ডকে পাই না, ওর সাথে ঠিকমতো একটু কথা বলতে পারি না। কথা বলতে গেলে ও কাজের ব্যস্ততা, এটা ওইটা অনেক কিছু আমাকে দেখায়। তুমি যেদিন আমার পাশে আসছিলা, আমি গোসল করে টয়লেট থেকে বেরোয়ার পর যখন তোমাকে দেখেছিলাম, মনে চাচ্ছিল চুল দিয়ে বেঁধে রাখি আমি তোমাকে, কিন্তু আমি তোমাকে কিভাবে বাঁধবো? তোমাকে বাঁধার অধিকার তো আমার নাই। দেখো আমার ভালো লাগে না, আমার মনটা সবসময় আনচান করে, সারাক্ষণই মন চায় তোমার সাথে কথা বলতে। আমি জানি তুমি অন্য কারো দোকানে চাকরি করো, আমার সাথে এত বেশি কথা বলার সময় তোমার নাই। তাই আজকে আমি তোমাকে একটা প্রস্তাব দিব, যদি আমার প্রস্তাবে তুমি রাজি হও, আমি তোমাকে প্রতি মাসে 5000 টাকা করে বেতন দিব। আমি তখন পুনরায় আবারও জিজ্ঞেস করলাম আপনি আমাকে বেতন দিবেন ভালো কথা, কিন্তু আমার কাজটা কি সেটা তো আমার জানতে হবে। উনি বলে তুমি সারাটা দিন ঘুমাবা আর সারাটা রাত আমাকে সময় দিবা। আমি তখন বললাম এইটা আপনি কী কথা বলতেছেন, সারা রাত আপনাকে সময় দিব? বলে হ্যাঁ, তুমি দোকানের চাকরিটা ছেড়ে দাও এবং দোকানের চাকরিটা ছেড়ে দিয়ে তুমি আমার সাথে সারা রাত ফোনে কথা বলবা।
এবং এটিই হচ্ছে তোমার চাকরি। আমি তখন বললাম, দেখেন আমার এগুলো ভালো লাগে না, মানে আপনি এগুলো কী কথা বলতেছেন, আপনার সাথে আমি সারা রাত কথা বলবো, এটা কোনো কথা? মানে আমি এটা বললাম যে এটা তো হতে পারে না, মানে আমি কথাটাকে হাস্যরস্য হিসেবে উড়াই দিলাম। এভাবে 3-4 দিন কেটে গেল। উনি আমাকে বারবার ফোন দিয়ে বলে যে সজীব দেখো, আমি কিন্তু এটা কথার কথা বলি নাই, তুমি যদি মনে করে থাকো আমি তোমাকে কথার কথা বলেছি তাহলে ভুল করবা। আমি তোমাকে যেটা বলেছি এটা আমি একদম ঠিক বলেছি। তুমি আমার চাকরি করবা, তোমার ডিউটি সারা রাত আমার সাথে ফোনে কথা বলা। এবং এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন উনি আমার দোকানে আসছে এবং আমার দোকানে আসার পরে ওই দিন কাকাও ছিল, কাকা তো ক্যাশে ছিল, আমি কাস্টমার ডিল করতেছি। এবং কাস্টমার যখন মোটামুটি চলে গেল, উনি তখন বলতেছে যে সজীব একটু দোকান থেকে বেরিয়ে আসো, মানে আমার ওই ঝুমা পাবে। আমি তখন দোকান থেকে বেরোইছি, বেরোয়ার পরে আমার তখন বলতেছে একটু এদিকে আসো। কাকা কিন্তু কোনো সন্দেহ করে না, উনি আমাকে ডাকলে পরে আবার উনি অনেক মানে বাজার সাজার কিনছে তো ভাবছে এগুলো হয়তো দিয়ে আসার জন্য। পাশে আমাকে একটু ডাক দিল, ডাক দিয়ে বলে যে সজীব, আমি যে তোমাকে বলেছি দোকানে চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য, কারণ দোকানে চাকরি করা অবস্থায় তুমি আমার ফোন রিসিভ করতে পারো না, আমার সাথে কথা বলতে পারো না, এখন তুমি কি আমার কথা শুনবা নাকি শুনবা না? আমি তখন বললাম, ভাবি এরকম পাগলামি কেন করতেছেন? আমি যখনই একটু সময় পাই আমি তো আপনার সাথেই কথা বলি এবং আমি আপনার সাথে কথা বলবো। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি আমার চাকরিটা আপনি খাইয়েন না। আমার একটা ছোট ভাই পড়াশোনা করে, দুটো ছোট বোন পড়াশোনা করে, আমার বাবা অসুস্থ, মা আছে, দাদা আছে, দাদি আছে, আমার বিশাল একটা সংসার। দেখেন আমি দোকানের ইনকাম দিয়ে, দোকানের বেতনটা দিয়ে আমার পুরোটা পরিবার চালাই। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করি আমার চাকরিটা আপনি খাইয়েন না। এটা বলার পরে উনি তখন আমার দিকে তাকায় থেকে সাথে সাথে ওনার মানি ব্যাগ, মানে ওনার ব্যাগ থেকে আমাকে অনেকগুলো টাকা বের করে দেয়। ওখানে প্রায় 10,000 টাকার মতো ছিল। আমাকে বলে এটা হচ্ছে তোমার 2 মাসের অ্যাডভান্স, তুমি এখনই চাকরি ছেড়ে দিবা। এবং এতগুলো টাকা একসাথে দেখার পরে আমার কাছে মনে হলো যে আরে এটা করলে তো ভালোই হয়। মানে সত্যি কথা বলতে গেলে আমি জানি তখন আমি লোভে পড়ে গেছিলাম। এবং 10,000 টাকা পকেটে পাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে আমি চাকরি ছেড়ে দিব। এবং সেদিন রাতে আমি কাকারে বললাম যে কাকা আমি চাকরি ছেড়ে দিব, আমি চাকরি করব না, কালকে থেকে আমি আর আসবো না। তো এই কাকা কিছুটা ডাউট করছে, মানে কিছু একটা সন্দেহ করছে, যেহেতু মহিলা আমাকে বাইরে ডাইকা নিয়েছে, আমার সাথে মোটামুটি লং টাইম ধরে কথা বলছে। এবং এরপর আমি হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলাম, মানে কাকার মাথায় কিছু না কিছু একটা আসছে। পরে কাকা আমাকে বলে, দেখ এটা একটা প্রবাসীর বউ, ওর ফাঁদে পড়িস না, আমার এখানে চাকরি করবে না, আমার এখান থেকে চলে যাবি তাতে কোনো সমস্যা নাই, বাট তুই আমার এলাকার ছেলে, তোরা আমি অনেক ভালোবাসি এবং তুই একটা ভালো পরিবারের সন্তান, তুই কোনো বিপদে পড়িস এটা আমি চাই না, খবরদার এই মহিলার ফাঁদে পা দিস না। এইটা বলে কাকা আমাকে সতর্ক করে, কিন্তু কাকার ওই সতর্ক লোভের কাছে পরাজিত হয়ে যায়। আমি তখন ওখান থেকে বেরিয়ে যাই এবং এরপর থেকে আমি আর কাকার দোকানে চাকরি করি না। এরপরের থেকে চাকরি হচ্ছে আমার সারা রাত এই ঝুমা বাবির সাথে কথা বলা। আমি ফজরা আজান দিলে ঘুমাইতে যাইতাম, ফজরা আজান দিলে ঘুমাইতাম, সারাদিনই ঘুমাইতাম এবং রাত্র প্রায় 10টা থেকে এই ভাবির সাথে কথা বলতে শুরু করতাম। 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:30 পর্যন্ত কথা বলতাম। এবং কি কথা বলতাম দিনের বেলায় যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমি এর কোনো উত্তর দিতে পারবো না যে সারা রাত আমি ভাবির সাথে কী কথা বলেছিলাম, আমাদের কী কথা হয়েছিল, এর কোনো প্রতি উত্তর আমি দিতে পারবো না। এরকম করে 1 দিন 2 দিন নয়, প্রায় 3 থেকে 4 মাসের মতো আমি ভাবির সাথে কথা বলি। এবং উনি এই আমার সাথে কথা বলার ক্ষেত্রে মাঝে মাঝে আমাকে বলে ওনার বাসায় দাওয়াত দেয়, বাসায় যাওয়ার জন্য, এই জন্য ওই জন্য, বাট আমি ওনার বাসায় খুব একটা যেতাম না। এভাবে 3-4 মাস ফোনে কথা বলি এবং ফোনে কথা বলার পরে একদিন আমাকে খুবভাবে প্রেশার দেয় যে আমাকে বলো ওই দিন তুফান হয়েছিল, মানে দিনের বেলায় তুফান হয়েছে এবং তুফান হওয়ার পরে আমাদের মানে বিভিন্ন সাইডে যে ইলেকট্রিসিটি ছিল, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছে, কারেন্টের লাইন প্রায় 2-3 দিন ধরে আসবে না। এখন উনি আমারে বলতেছে চারদিকে অন্ধকার, তুমি আসো, খুবভাবে আমাকে রিকোয়েস্ট করতেছে। এবং রিকোয়েস্ট করার পরে প্রায় 3-4 মাস ওনার সাথে ফোনে কথা বলার পরে একদিন বিকেলবেলা আমি ওনার বাসায় গেলাম এবং ওনার বাসায় যাওয়ার পরে ঠিক উনি আমাকে ওনার রুমে নিয়ে যায়। যদি ওনার শ্বশুর শাশুড়ি সবাই আছে, এরপরেও সেদিন উনি ওনার রুমে আমাকে সারাটা রাত রাখে। এবং সারাটা রাত রাখার পরে এই অন্ধকারাচ্ছন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন এই রাতে আমি তখন ভাবির সাথে থাকি। ভাবি তখন তার মেয়েটাকে নিচে ঘুম পাড়িয়ে দেয়, আমি তখন ভাবির সাথে খাটের মধ্যে থাকি এবং খাটের মধ্যে থাকা অবস্থায় ভাবির সাথে তখন আমার বিভিন্ন সম্পর্ক হয়। এবং এরপর থেকে এই জিনিসটা আর বন্ধ হয় না, প্রতিদিনে চলতে থাকে। প্রায় 2-1 দিন পর পরে ভাবি আমাকে ফোন দিয়ে ওনার বাড়িতে নিয়ে আসতো। তো কেউ কিছু সন্দেহ করতো না, অনেকেই তখন মনে করতো আমি ভাবির ওইখানে যে দোকানে চাকরি করি, মুদি দোকানে চাকরি করি, হয়তো দোকানের কোনো মাল নিয়ে আসছি। এবং আমি আসলে একটা ব্যাগ নিয়ে যেতাম, ব্যাগে করে আমি আমার কাপড় চোপড় নিয়ে যেতাম, মানে বাজারের ব্যাগে করে আমার জামা কাপড় আমি নিয়ে যেতাম।
অনেকেই মনে করতো হয়তো আমি ভাবির জন্য বাজার করে আনছি, হয়তো আমি ওদের পরিবারের জন্য বাজার করি, এটা অনেকেই মনে করতো। এভাবে একদিন নয়, 2 দিন নয়, অনেকগুলো মাস কেটে যায় এবং কন্টিনিউয়াসলি ওনার সাথে আমার এই সম্পর্কটা হয়ে যাচ্ছে। এরকম করতে করতে আমি একটা সময় বললাম যে ভাইয়া তো বাড়িতে আসতে পারে যে কোনো সময়, আর আমার তো কোনো পজিশন নাই, মানে আমি কি করব আমি নিজেও বুঝতেছি না, এবং আমার পারিবারিক অবস্থাও খুব খারাপ। আপনি আমাকে প্রতি মাসে 5,000 টাকা করে বেতন দেন, ওই 5,000 টাকায় বেতনে আমি আপনার কাছে আসি, আপনার সাথে রাত যাপন করি এবং আপনার সমস্ত কথা শুনি, কিন্তু এভাবে তো আমার জীবন চলবে না। ভাবি তখন আমাকে বলে, টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, তুমি একটা কাজ করো, তুমি একটা দোকান দাও, তুমি যেহেতু মুদিমালের ব্যবসা আগে করতা, তাহলে মুদিমাল সম্বন্ধে তোমার একটা ধারণা আছে, আবার ব্যবসা করতে গেলে আমাকে সময় দিতে ভুলে যাবা না তো, আমাকে আবার ঠিকঠাক মতো সময় দিবা তো? আমি বলছি হ্যাঁ, অবশ্যই সময় দিব, আমি আপনাকেই সবচেয়ে বেশি সময় দিব। পরে বলে, তাইলে মুদি দোকানে একটা লোক রাখবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলার পরে ভাবি আমারে বলে, আমি তোমার পুঁজি দিব, তুমি পুঁজি নিয়ে টেনশন করো না, যত টাকা লাগে আমি দিব, তুমি একটা মুদির দোকান দেখো, একটা মুদির দোকান দেখে সুন্দর দেখে একটা মুদির দোকান দাও। এই কথা ভাবি যখন আমাকে বলে, আমি তখন কী করলাম, আমাদের এই বাজারে একটা মুদির দোকান দেওয়ার জন্য প্রসেস করলাম, মানে কাকা যে বাজারে ব্যবসা করে ওই বাজারে বলতে কাকার বাজারটা ছিল হচ্ছে আপনার নতুন বাজার, আমি তখন পুরান বাজারে একটা দোকান দিই, পুরান বাজারে একটা মুদির দোকান দিই, মোটামুটি বেশ বড় করেই। ভাবি ওই সময় আমাকে প্রায় 3.5 লক্ষ টাকা পুঁজি দেয়। এটা যেটা উনি আমাকে দেয়, আমি মিথ্যে বলবো না, উনি আমাকে হ্যান্ড ক্যাশ 3.5 লক্ষ টাকা দেয়। ওনার ওই 3.5 লক্ষ টাকা দিয়ে আমি তখন মুদি দোকানটা স্টার্ট করি, এবং বাজারে যে অনেকগুলো মুদি দোকান আছে সবগুলো মুদি দোকানকে আমি তখন মাইট দিয়ে দিই, কারণ আমার এখানে প্রচুর পরিমাণের কাস্টমার আসতেছে, আমার এখানে অনেক কাস্টমার আসে, কারণ আমার এখানে সবাই আমাকে চিনে জানে, এবং মানে বহু বছর ধরে বাজারে আমি কাকার দোকানে চাকরি করেছিলাম, এই জন্য সবার সাথে আমার একটা ভালো লাগা ভালোবাসার একটা সম্পর্ক, যার জন্য সবাই আমার দোকানে আসে। আমার দোকানে কাস্টমারের কোনো অভাব হয় না, আমি কাস্টমারের জন্য কোনো আফসোস করি না, কাস্টমার আসে ওদের কাছে বেচা কিনা করি, এবং খানিক সময়ের মধ্যে আমার দোকানটা প্রায় অনেকটাই বড় হয়ে গেল, আয় উন্নতি ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবেই চলতেছে। ভাবির পরিবারের সমস্ত বাজার আমি দিয়ে আসি, এবং কোনো রকমের লাভ ওনার দোকান থেকে আমি নেই না, এবং সবসময় আমি ওনাকে টেক কেয়ার করতেছি, ওনার যখন যে সময় যেটা লাগতেছে সব কিছু আমি ফুলফিল করতেছি, এবং উনিও আমাকে অনেকটা ভালোবাসে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে, আচ্ছা আমি তো একটা ইয়াং ছেলে ছিলাম, সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, এবং উত্তেজনামুখর একটা বয়স, টানটান একটা বয়স, ওই বয়সে ভাবির সাথে এই ধরনের সম্পর্কে জড়াতে একটা পর্যায়ে এই ভাবিরে আমার ভালো লেগে যায় বলতে আমার ভিতর তখন মনে হয় যে ভাবির যে হাজব্যান্ড, মানে ভাবির হাজব্যান্ড আসার সময় হয়েছে, এবং ভাবির হাজব্যান্ড বিদেশ থেকে আসবে মাসখানেকের ভিতরে, এবং আমি তখন ভাবিরে বলতেছি যে একটা কাজ করেন, আমি আপনার সাথে সংসার করতে চাই, আপনি আপনার হাজব্যান্ডকে ছেড়ে দেন, আমি আপনার সাথে সংসার করব। এইটা বলা মাত্রই ভাবি তখন তেলে বেগুনে রেগে ওঠে। ভাবি সেদিন আমাকে একটা কথা বলে, এটা আমি মরণ পর্যন্ত মনে রাখবো। আমার মনে হয় এই জীবনে এই কথাটা আমি কোনো দিনও ভুলবো না, এখনও দামি কোনো গাড়ি দেখলে আমার এই কথাটা মনে হয়। ভাবি আমাকে বলে, অনেক ড্রাইভার থাকে, হাউস ড্রাইভার, বাসা ড্রাইভিং করে, এরা মালিকের বড় বড় গাড়ি চালায়, মালিকের দামি দামি গাড়ি চালায়, তাই বলে এরা ওই গাড়ির মালিকানা দাবি করতে পারে না, ওরা ওই গাড়ির মালিক হয় না, ওরা জাস্ট ক্ষণিকের জন্য ওই গাড়িটা চালায়, ওরা চালক, ওরা মালিক না। আমি তখন বললাম, ভাবি আপনি আমাকে এটা কী কথা বলতেছেন, আপনার ওই উদাহরণ আমি বুঝতেছি না, আসলে আমার আপনাকে ভালো লাগে, দীর্ঘদিন ধরে আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে, এখন ভাইয়া আসবে আপনার সাথে থাকবে, এইটা আমাকে খুব কষ্ট দেবে, আমি আসলে এটা নিতে পারবো না, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি, একটা সময় তো আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি অভাবে ছিলাম এবং খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, বাট এখন তো আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি নিজে ব্যবসা বাণিজ্য করি, আমার আয় ইনকাম আছে, তো এখন তো আপনি আমাকে বিয়ে করতে পারেন, আমি আপনাকে বিয়ে করে আমি আপনাকে সুখে রাখবো। উনি তখন আমাকে বলে, এই ধরনের কথা কখনোই বলবা না, এরকম করে উনি আমাকে তখন এই বিয়ের মানে প্রপোজালটা যখন আমি ওনাকে দিই, মানে আমি ওনাকে বিয়ে করতে চাই, ঠিক তখন থেকে উনি না একটু চেঞ্জ হয়ে যায়, আমার সাথে আগের মতো কথা বলে না, আমাকে ইগনোর করে, এবং ওনার সাথে মিশে কথা বলতে গেলে উনি যেন কেমন পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। আগের ওই মানুষটাকে আমি আর খুঁজে পাই না, আমি ফোন দিলে আমার ফোন রিসিভ করে না, আমার কাছে আসতে চায় না, আমাকে দূরে ঠেলে দিছে, মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেল। ওই সময়টাতে আমি তখন ওনাকে ধমক দিতে থাকি, মানে ওনাকে থ্রেট দিতে থাকি যে আপনি যদি আমার কথা না শোনেন,
আপনি যদি আমার সাথে সম্পর্কে না জড়ান এবং আপনি যদি আমাকে বিয়ে না করেন, তাহলে আপনার হাজব্যান্ড যদি দেশে আসে, আমি আপনার হাজব্যান্ডের কাছে সব কিছু বলে দিব। আজকে দীর্ঘ অনেকগুলো বছর ধরে আপনি আমার সাথে শারীরিক সম্পর্কও করতেছেন, আমার সাথে থাকতেছেন, আমার সাথে এটা করছেন ওইটা করছেন, আমি কিন্তু সব আপনার হাজব্যান্ডকে বলে দিব। এবং এগুলো বলে দেওয়ার পরে তিনি আমাকে একটা কথাই বলে, তুই বলিস, তুই আমার হাজব্যান্ডকে বলে দিয়া যদি তুই আমার ক্ষতি করতে পারিস তাহলে তুই করিস, যা, আমি তোর উপকার করছি আর তুই আমার ক্ষতি করবি তো, তাহলে তুই করিস। এখন আমি তো আসলে ওনার ক্ষতি করতে চাই না, আমি তো ওনাকে ভালোবাসি, কিন্তু আমার এই ভালোবাসাটা আমি ওনাকে বুঝাইতে পারি না। যতই আমি ওনাকে যত যাই বলি, বাট উনি আমার কোনো কথাই শোনে না। এভাবে করতে করতে একটা পর্যায়ে ভাবির হাজব্যান্ড আসার খুব সময় হয়ে গেছে। আমি তখনও বারবার ওনার কাছে রিকোয়েস্ট করি, কান্নাকাটি করি যে আপনি প্লিজ একটু বুঝতে চেষ্টা করেন, আপনি আমার সাথে চলে আসেন, আপনার হাজব্যান্ড আসলে আমি সহ্য করতে পারবো না। কিন্তু এরপরও ভাবি আর আমার কথার কোনো দাম দিল না। এবং একটা পর্যায়ে ভাবির হাজব্যান্ড তখন বিদেশ থেকে চলে আসলো, মানে সৌদি থেকে আসলো। তো উনি এসে আসলে বেশি দিন থাকে না, প্রায় 20 দিন বা 25 দিন, কারণ সৌদিতে ওনার নিজের ব্যবসা বাণিজ্য আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে। তো উনি এখানে এসে সময় দিতে পারে না। তো হয়তো বড় জোর হলে 15 বা 20 দিন, এরপরে কিন্তু উনি আবার চলে যাবে। দেখা গেল উনি যখন দেশে আসছে এবং দেশে আসার পরে আমি তখন মাতালের মতো হয়ে গেলাম, মানে প্রচুর পরিমাণে নেশা করতাম তখন, মানে ভাবির জন্য পাগল হয়ে গেছি, ভাবির ছাড়া কিছু ভালো লাগতো না। তো আমার দোকানে একটা কর্মচারী ছিল, নাম ছিল হেলাল, ও আমার দোকানে আবার থাকতো, আমার দোকানে ও কর্মচারী ছিল। তো ও আবার দেখতো যে আমার ভিতরের এই কষ্টগুলা, আমি ওরে বেতন দিয়ে রাখছি, মাস শেষে ওরে বেতন দিতাম, ভিতরের কষ্টগুলো আমি তখন, মানে ও তখন আমাকে জিজ্ঞাসা করে যে ভাই কী হয়েছে সজীব ভাই আমারে বলেন। তা আমি ওর কাছে আসলে বলতে চাই না, এরপরেও মনের কষ্ট অন্যের কাছে বললে নাকি মনটা হালকা হয়। এই মনটাকে হালকা করতে গিয়ে আমি তখন হেলালের কাছে কয়েকটা বিষয় বলতে এগুলো বলি যে দেখ, আমি তোরে ভালোবাসি এবং আমি ওর সাথে আমার এগুলো হয়েছে, আমি দোকানপাট করছি, ও আমারে পুঁজি দিছে, কিন্তু এখন আমার সাথে এরকম করতেছে, আমি ওর হাজব্যান্ডকে জানাই দিব কি না, ওইটা বলতেছি। তো আমার দোকানের ওই ছেলেটা হেলাল তখন আমাকে বলতেছে, সজীব ভাই এই কাজটা আপনি ভুলেও করেন না, এই কাজটা যদি করতে যান আপনি চরম বিপদে পড়বেন এবং এই কাজটা করলে আপনাকে অনেক বড় বিপদ পোহাতে হবে, আপনি এই কাজটা করেন না। আমি তখন হেলালকে বারবার বলতেছি এটা করলে আমার সমস্যাটা কি হবে, আমি এটা করব কারণ ও আমার সাথে চিটিং করতেছে। হেলাল আমাকে বলে না আপনি এটা করেন না, এবং আপনি একটা কাজ করেন, আপনি ভাবির নাম্বারটা আমাকে দেন, দেখেন আমি ভাবিরে বুঝে শোনায় কিছু করতে পারি কিনা। মানে আমি তখন এতটাই বোকা ছিলাম যে আমি তখন এই ঝুমার নাম্বারটা, মানে ঝুমা ভাবির নাম্বারটা হেলালকে দিয়ে দিই যে ঠিক আছে তুই নাম্বারটা নিয়ে যা, এরপরেও দেখ ভাবির সাথে কথাবার্তা বলে ভাবিকে আমার জীবনে এনে দিতে পারিস কিনা, কারণ আমার জীবনের অবস্থা তখন খুব খারাপ। এমন করে আমি তখন হেলালকে নাম্বারটা দিয়ে দিই। নাম্বারটা দিলে পরে হেলাল তখন ভাবির সাথে কথা বলে, 1 দিন 2 দিন মাঝে মাঝে কথা বলে ফোনে। ভাবি আর আমার ফোন পিক করে না, আমি কল দিলে রিসিভ করে না, কিন্তু হেলাল কল দিলে রিসিভ করে। এভাবে প্রায় অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে ভাবির ওই হাজব্যান্ড আবারও পুনরায় সৌদি আরবে চলে যায়। তো উনি যখন সৌদি আরবে চলে যায় তখন হেলাল ফোন দেয় ভাবিরে, আমিও সামনেও ফোন দিয়া বলে যে সজীব ভাই তো এরকম পাগলামি করতেছে এবং সজীব ভাই আপনার হাজব্যান্ডের নাম্বারও ম্যানেজ করে ফেলছে, মেবি সৌদি আরবে আপনার হাজব্যান্ডকে জানাই দিবি সজীব ভাইয়ের সাথে আপনার সম্পর্ক আছে, আপনি সজীব ভাইকে বিয়ে করেন, আপনি আপনার স্বামীর ঘর থেকে চলে আসেন। কিন্তু ভাবির কথা হচ্ছে উনি ওনার ওই স্বামীর সংসার ছেড়ে কোনো দিনও আসবে না, ওনার স্বামীর সংসার উনি কখনোই ছাড়বে না এবং এটা উনি ছাড়বেই না, এরকম একটা অবস্থার মধ্যে তখন চলে গেছে। তো তখন দেখা গেল যে পরিস্থিতি এতটাই মানে ব্যাগতিক হয়ে গেছে যেটা আসলে বলার মতো না। আমি এদিক দিয়ে থ্রেড দিয়ে থাকি, এমন করতে করতে একদিন হলো কি আমি ভাবিরে খুবভাবে রিকোয়েস্ট করলাম যে আমি আপনার ঘরে যাব বা আপনি আমাকে আপনার ঘরে যেতে দেন, এইটা ওইটা অনেকভাবে আমি ওনাকে বললাম। বলার পরে ভাবি তখন আমাকে ওনার ঘরে যেতেই দেয় না, মানে ওনার বাসায় যেতে দেয় না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল, আমি ওনার নাম্বারে কল দিচ্ছি এবং কল দিয়ে প্রচুর বিরক্ত করতে থাকি। মানে একদিনের ভিতরে আমি প্রায় 100টার মতো কল আমি ভাবিকে দিতাম এবং কল দিতাম, উনি আমার কল রিসিভ করতো না। এভাবে বেশ কয়েকদিন কাটার পরে প্রায় এই মানে সজীবের সাথে আমি ওই হেলালকে বলার পরে ভাবির হাজব্যান্ড বিদেশে যাওয়ার প্রায় 6 থেকে 7 মাস পরে একদিন দুপুরবেলা আমি ভাবির দোকানে, মানে আমার দোকানে বসে আছি। দুপুর তখন প্রায় ঘড়িতে আপনার প্রায় 1টার মতো বাজতেছে। অন্য দোকানদার যারা আছে সবাই লাঞ্চ করতেছে, মানে আপনার খাবার খাইতেছে, দুপুরে খাবার খাইতেছে। ওই সময়ের মধ্যে হঠাৎ করে মানে আমি অবাক হয়ে গেলাম। আমি তো জানি ভাবির হাজব্যান্ড সৌদি আরবে চলে গেছে, উনি একটা হকি স্টিক নিয়ে আমার দোকানে আসছে, একটা হকি স্টিক হাতে আমার দোকানে আসছে এবং আইসা আমাকে অ্যালোপাথারিক পিটাইতে শুরু করছে। মানে কয়েকটা বাড়ি আমাকে দিছে, দেওয়ার পরে আমার যে দোকানদারের একটা ছেলে আছে হেলাল গিয়ে ধরছে, এরপরে আরও কয়েকজন লোকে গিয়ে ধরছে। ধরার পরে
এবং সবাই বলতেছে এরকম করতেছেন কেন, এরকমটা কেন করতেছেন? বলে ও আমার বউরে বিরক্ত করে, ওই আমার বউরে বিরক্ত করে, আমার বউরে জ্বালায়, আমার বউরে ওই রকম বিরক্ত করে ফোন দিয়া ওরে আমি মেরে ফেলবো, ওরে শুধু মারার লাগে আমি সৌদি আরব থেকে আসছি, আমি শুধু সৌদি আরব থেকে আসছি শুধু ওরে মারার জন্য, ওরে আমি মেরে ফেলবো। এলাকার লোকজন সবাই তখন বলতেছে একটা কাজ করেন, আমরা এটার বিচার করে দেব, আমরা সজীবের বিচার করব, আপনি রাতের বেলায় দোকানে আইসেন, কিন্তু এভাবে ওরে মাইরেন না, এইভাবে ওরে মাইরেন না, এভাবে ওরে মারলে তো কোনো লাভ হবে না। দেখেন এভাবেই তখন মানে কথাটা হলো, এবং এটা হওয়ার পরে রাত্র দোকানপাট সব বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে প্রায় 10টার দিকে এই ভাবির ওই হাজব্যান্ড মানে উনি ভাই তখন আসছে দোকানে, আমার দোকানে আসছে এবং আমাদের মানে দোকান কমিটির সভাপতি ছিল আর আমাদের ওই এলাকার মেম্বার ছিল, এই কয়েকজন মানুষ নিয়ে তখন ভাবির মোবাইলটা নিয়ে আসছে। আসার পরে তখন সে কী করছে, আমি এতদিন পর্যন্ত ভাবির মোবাইলে যতগুলো কল দিতাম এই কলগুলো দেখাচ্ছে, ধরেন এইভাবে আমার বউরে কল দিত, এটা করতো ওইটা করতো, আমার বউরে বিরক্ত করতেছে। পরে এরকম করে যখন আমার বলতেছে, আমি তখন একটা পর্যায়ে রেগে গেলাম যে ভাবি তার মোবাইল কেন আমাকে দিয়ে দিল, আর আমি যে ওরে বিরক্ত করি, মানে ভাবিরই বিরক্ত করি, ভাবি তার হাজব্যান্ডকে বা কেন বলে দিল। ভাবি তার হাজব্যান্ডকে বলে দেওয়ার মানে হচ্ছে ভাবি তার হাজব্যান্ডের সাথে অ্যাড হয়ে গেছে এবং হাজব্যান্ডের সাথে অ্যাড হয়ে আমাকে মাইর খাওয়াইছে। আমি তখন ওখানে দোকান কমিটির সভাপতি মেম্বার সবার সামনে বলতেছি ভাবির সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, আমার সাথে অবৈধ সম্পর্ক আছে। এইটা বলার পরে আমাকে এখানে আরও মারতে আসার পরে আপনি বিশ্বাস করেন ভাই কী বলবো, অবাক কথা, ভাবি তখন ওই মানে অন্য দোকানদারা তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ও তোমার দোকানে তো হেলাল আছে। আমি বললাম যে আমার দোকানে হেলাল আছে, আমার সম্পর্কে সব কিছু হেলাল জানে, আপনি হেলালটা জিজ্ঞেস করেন। ভাবি আমার সাথে কত বড় চিট করছে, আমার কত বড় ধোকা দিছে, হেলাল পর্যন্ত ভাবিরে ফোন দিত, ভাবির সাথে কথা বলতো। দেখেন আপনি হেলালকে জিজ্ঞেস করেন। ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যখন হেলালকে জিজ্ঞেস করা হলো হেলাল তখন সম্পূর্ণ উল্টা কথা বলল। হেলাল তখন এই দরবারিদের সামনে বলতেছে মিথ্যা কথা। আর সজীব ভাইয়ের মানে ওই ভাবি আমাদের দোকানে আসতো, ঝুমা ভাবি আমাদের দোকানে মালামালের জন্য আসতো, এবং মালামালের জন্য আসলে সজীব ভাই সবসময় বলতো ভাবির ফিগারটা অনেক সুন্দর, ভাবি অনেক লম্বা, ভাবি অনেক মানে এইটা ওইটা বাজে কথা বলতো। এবং এই হেলাল ভাই এই সজীব ভাই ভাবিকে পটানোর জন্য আমাকে দিয়ে একটা তাবিজ পর্যন্ত আনছে এবং ভাবির ওই বিভিন্ন মালের মধ্যে এটা সেটার মধ্যে ভাই তাবিজ মিশিয়ে দিত, এটা ওইটা খাবারের মধ্যে তাবিজ মিশিয়ে দিত। এবং ভাবিরে মোটামুটি পাওয়ার জন্য এই সজীব অনেক চেষ্টা করতেছে এবং ভাবিরে প্রচুর বিরক্ত করে, রাতের বেলায় ভাবি করে ঘুমায়। মানে যেই ছেলেটা আমার দোকানে থাকলো আজকে এতগুলো বছর, যার মায়ের অপারেশনের করার জন্য আমি এক্সট্রা অনেকগুলো টাকা দিলাম, যারা আমি এত হেল্প করতাম, এত সাহায্য করতাম, ওই দোকানের মধ্যে ভাই এরকম পোলট্রি নিয়ে নিল। এবং ওই পোলট্রিটা নেওয়ার পরে আমাকে ওই দোকান থেকে কুকুরের মতো পিটাইয়া, আমার দোকানে আমার মালামাল ছিল, আমার টাকা পয়সা ছিল, এবং দোকান কমিটি থেকে তখন বলা হলো যে তুই আর কোনোদিনও এই দোকানে ত্রিসীমানা আসবি না। অবাক করা বিষয়, আমার নিজের দোকান, আমার নিজের মালামাল, আমি তখন বললাম যে ঠিক আছে আমার দোকানের মালামাল আমি বিক্রি করে চলে যাবো, আমি আর এখানে আসবো না। কিন্তু বাজার কমিটির লোকেরা বলতেছে যে তুই এই দোকানেই ঢুকতে পারবি না, তোর এই দোকানে ঢুকেই নিষেধ, তুই আজকের পর থেকে দোকানেই আসবি না এবং তুই এখান থেকে সম্পূর্ণভাবে চলে যাবি, তোর যেন এই দোকানে আশেপাশে আর আসতে না দেখি। আমাকে সেদিন জুতার মালা পরিয়ে পুরো বাজার ঘুরে এ বাজার থেকে বের করে দেওয়া হয় এবং এই খবর আমার মা বোনের কানেও চলে যায়, মানে আমার পরিবারের কানেও চলে যায়। এবং পরিবারের কানে চলে যাওয়ার পরে ছোটো ভাই বোনগুলো আছে, ওনাদের সামনে আমি তখন আর মুখ দেখাইতে পারি না, বাড়ির মধ্যে বসে থাকি, মানে বাড়ি থেকে আর বেরোই না, মানে বাসা থেকে আর বেরোই না। আর আমার যে ব্যবসা বাণিজ্য দোকানপাটে সব কিছুই তখন এই আমার ওই যে বেইমান মির্জাফর হেলাল সব কিছু নিয়ে যায়, মানে আমার ব্যবসা বাণিজ্য দোকানপাট সবই হেলাল নিয়ে যায়। আমি দোকানের মধ্যে বাজারের মধ্যে যাইতে পারি না, বাজার কমিটি থেকে আমাকে বলে দেওয়া হয়েছে আমি যাতে ভুলে ওই বাজারের ত্রিসীমানে আর না যাই, এবং বাজারের মধ্যে ঢুকলে পরে আমাকে মেরে ফেলবে, এরকম করেও যত হুমকি দেওয়া হচ্ছে। আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়, আমি ঘরের মধ্যে বসে থাকি 24 ঘন্টা কান্নাকাটি করি, আমার সাথে এরকম বেইমানি করা হলো, এরকম চিটিং করা হলো। এমন কান্নাকাটি করতে করতে একদিন আমার বোন আমাদের বাড়িতে বেড়াইতে আসে, মানে এই ঘটনা ঘটে শুনে আমার বোন তখন আসে, আমার বোনকে কে ফোন করে জানায় দেয়, এবং জানানোর পরে বোন তখন আসে, আমার বলতেছে তুই আমার বাড়িতে চল, এইখানে এইভাবে পড়ে থাকলে তুই মরে যাবি, আমি চাই না তুই মরে যা, তুই আমার সাথে চল, আমি তো আমার বাড়িতে নিয়ে যাব। পরে আমি আমার বোনের বললাম যে আমি যাবো না, আমি বাড়ির মধ্যেই থাকবো। আমার বোন বলে বাড়ির মধ্যে থাকি এইভাবে, মানে বাড়ির মধ্যে থাকিয়া থেকে তুই মরে যাবি, তাই না বাড়িতে থাকতে হবে না, তুই চল। মানে একরকম মানে জোরাজুরি করেই তখন আমাকে আমার পরিবার তখন নিয়ে গেল আর কি, মানে আমার বোন আমাকে নিয়ে গেল, বোনের বাড়িতে নিয়ে গেছে। এবং বোনের বাড়িতে যাওয়ার পরে আমি বেশিরভাগ সময় বোনের বাড়িতে বসে থাকতাম,
মানে ভাল লাগতো না, সারাক্ষণই বসে থাকতাম বোনের বাড়িতে। এবং এরকম করতে করতে আমার বন্ধুখানা আমারে বলে, এভাবে বসে বসে থেকে লাভ নাই, একটা কাজ করতে, একটা এনজিওতে চাকরি নেয়। মানে এনজিওতে বলতে আপনারা হয়তো অনেকেই চিনবেন যে কিস্তির যে টাকা উঠায়, মানে সমিতি হয় না বা কিস্তি হয় না, কিস্তির টাকা উঠায় না, এরকম আমার বন্ধুখানা আমাকে বললো যে তুই কিস্তির টাকা উঠাবি, মানে কিস্তির টাকা উঠাবো, এরকম একটা মানে গ্রামে গ্রামে গিয়ে সমিতির টাকা উঠাবো, এরকম একটা চাকরি তখন আমাকে দেয়। তো আমাকে একটা সাইকেল দেয়, আমি তখন ওই সাইকেলে করে সকালবেলা কিস্তির টাকা উঠাইতে চলে যেতাম। তো প্রত্যেক দিন ধরেন এই পাড়ে ওই পাড়ে বিভিন্ন পাড়ায় তখন আমি কিস্তির টাকা উঠাইতাম, সকালে যাইতাম, মানুষের কিস্তির টাকা দিত। এরকম করতে করতে একটা মহিলা আমাদের কাছ থেকে প্রায় 70,000 টাকার মতো একটা লোন করে। তো লোন করার পরে ওই মহিলা আবার লোন পরিশোধ করে না। লোন পরিশোধ না করার পরে ওই মহিলার বাড়িতে যেদিনে যাইতাম, মানে মহিলাকে আর পাওয়া যেত না, মানে মহিলাকে আর পাইতামে না। মহিলার বাড়িতে গেলে মহিলা নাই। তো জানতে পারছিলাম যে মহিলা খান সাহেবের বাড়িতে চাকরি করে, মানে পার্শ্ববর্তী একটা বাড়ি আছে, ওটা খানবাড়ি বলে। তাই খানবাড়িতে মহিলা চাকরি করে। তাই খানবাড়িতে চাকরি করার পরে একদিন দুপুরবেলা আমি খানবাড়িতে যাই। তো খানবাড়িতে যাওয়ার পরে যাওয়ার পরে জানি যে মহিলা ওখানে কাজ করে। তো ওই মহিলার সাথে মহিলারা না পাওয়ার পরে খানবাড়ির যে অন্য লোকেরা আছে, আমি ওনাদেরকে বলি যে এমন ঘটনা, এই মহিলার কাছ থেকে আমার কিস্তির টাকা আছে, মহিলা কিস্তির টাকা দেয় না, এখন মহিলা আপনাদের বাড়িতে কাজ করে, যদি পারেন তারা একটু বুঝিয়ে বলেন আমার কিস্তির টাকা পরিশোধ করার জন্য। তো এই খানবাড়ির লোকেরা বলে ঠিক আছে, সমস্যা নয়, আপনি এখানে আইসেন, এখান থেকে আপনি কিস্তির টাকা নিয়েন। তো আমি প্রতি সপ্তাহ ওই বাড়িতে যাইতাম এবং ওইখান থেকে আমি কিস্তির টাকা পরিশোধ করার জন্য কিস্তির টাকা নিয়ে আসতাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে, তো খানবাড়ির পাড়েই হচ্ছে একটা দিঘি আছে, মানে খানবাড়িতে একটা দিঘি আছে, বিশাল বড় একটা দিঘি। এবং এই দিঘিটা এতটাই সুন্দর যে কেউ এই দিঘিতে গেলে মন জুড়ে যাবে, এত বড় একটা দিঘি। তো একদিন হলো কি, আমি দুপুরবেলা দিঘির পাড়ে বসে আছি, দিঘির একটা পাড়ে, ওইখানে একটা আম গাছ আছে, বড় আম গাছের নিচে বসে আছি। কিস্তির টাকা উঠানোর পরে একটু ক্লান্ত লাগতেছে, একটু বসে আছি দুপুরবেলা। এবং বসে থাকার পরে দিঘির ওই পারে থেকে আমার কাছে মনে হলো যে কী জানি পানির মধ্যে পড়তেছে, মানে পানির মধ্যে একটু পরে পরে মানে কী জানি একটা পড়তেছে, পানির মধ্যে কোনো কিছু পড়লে শব্দ হয় না, এরকম শব্দ হইতেছে। তো আমি তখন দিঘির এই পারে, এবং এই ঘটনাটা আমার পার্শ্ববর্তী পাড়ের মধ্যেই, আমি তখন ওইদিকে তাকাই দেখলাম যে কেউ একজন ঢিল মারতেছে, মানে পানির মধ্যে ঢিল মারতেছে, একটু পরপর ধরেন 1 মিনিট পরপর একটা করে ঢিল মারতেছে পানির মধ্যে। তো আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কিরে পানির মধ্যে ঢিল মারে কে, এখানে পানির মধ্যে ঢিল মারতেছে এইটাকে। পরে আমি একটু উঠে গেলাম, উঠে গিয়ে ওই কোণার মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দেখলাম যে খুবই সুন্দরী একটা মেয়ে ওখানে বসে বসে এই পানির মধ্যে ঢিলটা মারতেছে। তখন আমি একটু অবাক হলাম, মেয়েটা কি এরকম পানির মধ্যে ঢিল মারতেছে, আমি তো বুঝতেছি না। এবং এই মেয়েটাও দেখতে না অনেকটা সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল তার চেহারা। তো যতটুকু আমি দূর থেকে দেখলাম আর কি, অনেকটা ভালো লাগে। বাট আমি সেদিন দেখলাম, দেখার পরে তা আমি আর ওই দিন কোনো কিছু বললাম না। অনেকক্ষণ ধরে দেখলাম মেয়েটাই ঢিল মারতে এসে ওখানে বসে বসে। তো এরপরে আমি ওখান থেকে চলে যাওয়ার পরে আমি আবার কিস্তি উঠাতে চলে গেছি, অন্যদিকে কাজ করছি। এভাবেই 2 দিন পরে আমি আবারও ওই আম গাছের নিচে এসে একটু বসছি, মানে দুপুরবেলা কিস্তি উঠানোর পরে আমিও আম গাছের নিচে এসে একটু বসি। এখানে বসলে আমার একটু ভালো লাগে, আমার ভিতরটা একটু ভালো লাগে। তো আমি তখন ওই আম গাছের নিচে এসে বসছি। বসার পরে আমি সেদিনও দেখতেছি একইভাবে ঢিল মারতেছে দেখে আমি আবার ওই মানে দিঘির কোণার মধ্যে গেলাম। কোণায় যাওয়ার পরে দেখি যে এই মেয়েটাই ঢিল মারতেছে, একটার পর একটা ঢিল এদিকে মারতেছে। এখন ঢিল মারাটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এই মেয়েটা এরকম ঢিল মারতেছে কেন, এই জায়গাটার মধ্যে ঢিলটা মারতেছে কেন। তো আমি কোনো কিছু বুঝলাম না। সেদিনও আমি দেখলাম অনেকক্ষণ, এবং দেখে বুঝলাম যে মেয়েটার মন অনেক খারাপ, একেবারে মনে হয় যে একদম মন খারাপ হলে মনে হয় যেন তার মনটা মরে পচে গেছে, এমন একটা অবস্থা। তারপরে মাঝে মাঝে আমি দিঘির পাড়ে আসতাম, আম গাছের নিচে বসতাম, এবং বসার পরে দেখলাম যে এই মেয়েটা এখানে বসে বসে দিঘির মধ্যে ঢিল মারতেছে। বেশ কয়েকদিন কাটার পরে ওই আবার এদিক দিয়ে রাস্তা থেকে নামলেই হচ্ছে আপনার এই আম গাছটা, আর আপনার কী বলে কাঁঠাল গাছটা, এই গাছের ওই দিকেই হচ্ছে মেয়েটা। আমি ওই গাছের নিচে থেকে একদিন সাহস করে মেয়েটার কাছাকাছি গেলাম, যাওয়ার পরে আমি ওখানে যাই বললাম যে আপনার সাথে কি একটু কথা বলা যাবে। এইটা বলার পরে মেয়েটা আমার দিকে তাকানোর পরে দেখলাম কি জানেন, তার চোখ দিয়ে পানি পড়তেছে, মনে হয় সে কান্না করতেছে। তাই আমি বললাম যে আপনি কান্না করতেছেন কেন। মেয়েটা আমাকে বলতেছে, কেন আপনি কি কিস্তির টাকা উঠাতে আসছেন এখানে, আমাকে এটা বলে। আমি বললাম না, আমি তো কিস্তির টাকা উঠাতে আসিনি, আমি তো কিস্তির টাকা এখান থেকে উঠাইলাম, ওঠানোর পরে একটু টায়ার্ড লাগতেছিল, গাছের নিচে বসলাম। এখন আমি সবসময় দেখি যে আপনি এখানে বসে থাকেন, বসে পুকুরের মধ্যে ঢিল মারেন, মানে দিঘির মধ্যে ঢিল মারেন, এবং আমি আজকে একটু আপনার সাথে কথা বলতে আসলাম, আপনি কান্না করতেছেন কেন। মেয়েটা আমাকে বলতেছে, দেখেন
আমি আপনার সাথে কথা বলতে চাই না, এখান থেকে চলে যান। আমি বললাম আমি তো চলে যাব, আমি তো এখানে বেড়াইতে আসি নাই, কিন্তু আপনি কান্নাটা কেন করতেছেন, আমার সাথে একটু কথা বলা যাবে? বলে আমি যদি আপনার সাথে এখানে কথা বলি কেউ যদি দেখে খুব সমস্যা হয়ে যাবে, আপনি চলে যান। আমি বললাম দেখেন আসলে এখানে কেউ দেখবে না, এই জায়গাটা একটু জঙ্গলের মতো আছে, তো একটু বিলের মতো আছে, এখানে কেউ আসবে না, আমি একটু বসি। আসলে কিন্তু জায়গাটা চারপাশে আপনার একটু বিলের মতো বড় বড় গাছ টাছ আছে, তো একটু জঙ্গলের মতো, তো এটার মধ্যে আসলে কেউ আসার কথা না। তো আমি বললাম যে আমি কি এখানে একটু বসতে পারি? এটা আমাকে বলে হ্যাঁ বসেন। আমি বসে বললাম যে কী হয়েছে আপনার, আপনি সারাক্ষণ এখানে এরকমভাবে হচ্ছে মন খারাপ করে বসে আছেন এবং কান্না করতেছেন, আপনি কিন্তু দেখতে অনেকটা সুন্দরী মনে হয়, আপনার মনটা এত খারাপ কেন? মেয়েটা আমাকে বলতেছে না এমনিতেই ভাল লাগতেছে না, এই জন্য এমনিতেই বসে আছি। আমি বললাম যে আমাকে কি বলা যায় না আপনার মন খারাপের গল্পটা? বলে না আমার মনে কোনো কষ্ট নাই। তা আমি বললাম যে আচ্ছা আমি যে মাঝে মাঝে আপনার সাথে এখানে বসে যদি একটু কথা বলি তাহলে কি আপনি মাইন্ড করবেন? আমাকে বলে না আমি তো মাঝে মাঝে এখানে বসে থাকি, প্রায় সবসময় বসে থাকি, আপনি আসলে আমার সাথে কথা বলতে পারবেন। তো সেদিন মোটামুটি প্রায় 15-20 মিনিটের মতো কথা বলে আমি এরপর বললাম যে ঠিক আছে চলে যাই, আমি কালকে আবারও আসবো। এরপরে প্রত্যেক দিন দুপুরবেলা আপনার মানে আপনার জোহরের যখন আজান দেয়, আজানের পরে আমি এই জায়গাটার মধ্যে আসি, উনি এখানে বসে থাকে এবং বসে থাকার পরে আমি ওনার কাছে যাই, কাছে যাওয়ার পরে ওনার সাথে বসে বসে কথা বলি। এমন করতে করতে ওনাকে দেখলে মনে হয় যে ওনার ভিতর অনেকটা কষ্ট, মেয়েটার ভিতর অনেকটা কষ্ট। এবং নাম জিজ্ঞেস করি, বলে ওর নাম হচ্ছে নাতাশা। আমি বললাম যে বলে যে আমার ভিতর অনেকটা কষ্ট, মানে দেখে মনে হলো, বাট সে বলতেছে না। তাই আমি বললাম যে আসলে আপনাকে দেখে মনে হয় আপনার মধ্যে অনেকটা কষ্ট আছে, কষ্ট আসলে সবার মাঝে আছে, এবং আপনার মাঝে যে পরিমাণের কষ্ট আছে আমার মাঝে তার চেয়ে আরও অনেক বেশি কষ্ট আছে, এবং এই দুনিয়াতে প্রতিটা মানুষই কষ্ট করেই বেড়াচ্ছে, পৃথিবীতে প্রতিটা মানুষের কষ্টে আছে, কারো কষ্ট বড় আর কারো কষ্ট ছোট। মেয়েটা তখন আমাকে বলতেছে তাহলে আপনার কষ্টটা কি আমাকে বলেন? এই মেয়েটা বলে। আমি তখন বললাম আমার কষ্টটা শুনলে আপনি আমাকে জুতা দিয়ে পিটাবেন। বলে না সমস্যা নাই, বলেন না শুনি আপনার কষ্টটা কি। যখন আমার সাথে একটু জোরাজোরি করে তখন আমি মেয়েটাকে আমার কথাগুলো বলি যে এই ঘটনা, এবং আমার কথাগুলো শুনে মেয়েটা হাসে, মানে হাসে এবং কেমন যেন একটু আনন্দও পায়, হাসাহাসি করে আনন্দ পায়। এরকম করে আমি তার সাথে মাঝে মাঝে এখানে কথা বলতাম। তো আসলে আমাকে বলতো আপনার ঝুমা ভাবির কী অবস্থা, ঝুমা ভাবির এখন ফোন দেন, কথা বলেন? তাই আমি বললাম যে না এখন আর ফোন টোন দিই না, কথা হয় না, নাম্বার টাম্বার তো নাই। এরকম করে প্রায় মাসখানিকের মতো কেটে গেল, এবং মাসখানিক কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে ওই মেয়েটার সাথে কথা বলা অবস্থায় আমাকে পিছন থেকে প্রায় মধ্যবয়স্ক একটা লোক এসে ধরে ফেলে, এবং ওই লোকটা আসার পরে এই নাতাশা তখন এখান থেকে উঠে দৌড় দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে ওই লোকটা এসে আমাকে বলে আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম সজীব। বলে আপনি কি করেন? আমি বললাম যে আমি এরিয়াতে কিস্তির টাকা ওঠে অমুক ব্যাংকের। বলে আপনি অমুক ব্যাংকের কিস্তির টাকা উঠান, এখানে কী করতেছেন? আমি বললাম যে না এখানে আমি একটু কথা বলতেছিলাম। বলে কার সাথে? আমি বললাম যে এই যে মেয়েটা বসেছিল নাতাশা, ওর সাথে। বলে ওর সাথে আপনার কী সম্পর্ক? আমি বললাম যে দেখেন ভাই কোনো সম্পর্ক নাই, দেখেন আঙ্কেল কোনো সম্পর্ক নাই, এমনি মাঝে মাঝে আমি দেখেই পাচ্ছি যে এটা নাতাশার বাবা হবে, এরকম আর কি। আমি বললাম যে কোনো সমস্যা নাই, এমনি মাঝে মাঝে একটু কথা বলি, জায়গা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে দেখি উনি এখানে বসে থাকে, একটু কথা বলতে আসছে। পরে আমাকে জিজ্ঞেস করে যে মেয়েটা আপনাকে কি বলছে, মানে নাতাশা আপনাকে কিছু বলছে? আমি বললাম যে না আমার কোনো কিছু বলে নাই। বলে ওর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কিছু বলেছে? আমি বললাম যে না ওর ব্যক্তিগত জীবন নিয়ে তো আমাকে কোনো কিছু বলে নাই, তবে উনি মন খারাপ করে এখানে বসে থাকতো অতটুকুই। ওরা আমাকে বলতেছে আপনি এখান থেকে উঠে আসেন। উনি আমাকে এখান থেকে উঠে ওনার ঘরের মধ্যে নিয়ে যায়। ওনার একটা বিশাল বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং, বিল্ডিংয়ের নিচতলায় গেস্টের একটা রুম আছে, ওই রুমে আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে বলে যে সজীব সাহেব আপনি সত্যি কথা বলেন, যদি আপনি সত্যি কথা বলেন আমি আপনাকে ছেড়ে দিব, আর যদি মিথ্যা বলেন তাহলে আপনার বড় বিপদ আছে। তো দেখেন একটা মেয়ের সাথে উনি জাস্ট আমাকে একটু কথা বলতে দেখছে, বাট উনি আমার সাথে এরকমটা করতেছে। আমি তখন বললাম দেখেন আপনি আমাকে ভুল বুঝতেছেন বা আপনি আমাকে সন্দেহ করতেছেন, এরকম কিছুই না। উনি ওখানে বসে আছে, মন খারাপ করে বসে আছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি একটু ওনার সাথে বসে কথা বলতেছি। উনি আমাকে বারবার একটা প্রশ্নই করতেছে যে মেয়েটা আপনাকে কি বলেছে, মেয়েটা আপনাকে কোনো কিছু বলেছে কিনা, বা তার লাইফ নিয়ে আপনাকে কোনো কিছু জানাইছে কিনা, তার জীবন নিয়ে বা তার লাইফ স্টোরি নিয়ে আপনাকে কোনো কিছু বলছে কিনা। আমি বললাম যে না তার জীবন নিয়ে সে আমাকে কোনো কিছুই বলে নাই। এইভাবে আমার সাথে তর্কাতর্কি হচ্ছে। একটা পর্যায়ে উনি আমাকে বলে যে আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান, এবং আপনি আজকের পর থেকে আর কখনোই এই জায়গায় আসবেন না, আজকের পর থেকে এই রাস্তা দিয়ে আপনি যাবেন না, এবং এই জায়গায় আপনি আর কখনোই আসবেন না। তো এই কথা বলার পরে সে আমার ফোন নাম্বারটা নিল। ফোন নাম্বারটা নেওয়ার পরে আমি তখন চলে গেছি, আমার সাইকেল নিয়ে আমি চলে আসছি, এবং এরপর থেকে আমার ইচ্ছা করে যে আমি ওই জায়গাটা দিয়ে যাই, নাতাশার সাথে একটু বসি, গল্প করি, কথা বলি, কিন্তু আমাকে আর ওই জায়গা দিয়ে যেতে দেওয়া হয় না, মানে ওই জায়গা দিয়ে আমি টোটালি আর যেতে পারি না।
কিন্তু মেয়েটাকে আমার ভালো লাগছে। সত্যি কথা বলতে আমি ঝুমার পরে যদি মানে ঝুমাকে তো আসলে আমার মানে অন্যভাবে ভালোবেসে ফেলা, এবং ঝুমার পর যদি কাউকে আমি মন থেকে ভালোবেসে থাকি, মেয়েটা হচ্ছে নাতাশা। ও আমাকে ভালোবেসেছে কিনা জানি না, কিন্তু আমিও অনেকটা ভালোবেসেছি। এভাবে প্রায় 3-4 দিন কাটার পরে একদিন হঠাৎ করে ওই লোকটার সাথে আমার আবারও রাস্তার মধ্যে দেখা। আমি সাইকেল নিয়ে আসতেছি, লোকটা হেঁটে যাচ্ছে, এমন সময় দেখে আমাকে ডাক দিল যে এই সজীব সাহেব দাঁড়ান। পরে দাঁড়াইলাম, আমারে বলতেছে কিস্তির টাকা উঠাইছেন? আমি বললাম যে জি উঠাইতেছি, সামনে একটা বাড়িতে যাব, ওইটা আমার শেষ। বলে ঠিক আছে, আমি এখানে দাঁড়াইলাম, আপনি সামনের বাড়িতে গিয়ে কিস্তি উঠে এখানে আসেন, আপনার সাথে আমার কথা আছে। তারপরে আমি সাইকেলটা টান দিয়ে সামনের বাড়িতে গেলাম, গিয়ে কিস্তি উঠাইলাম। উঠে ভাবতেছি এখানে আসবো না চলে যাব। তার আবার ভাবলাম যে লোকটাকে তো কথা দিয়েছি এখানে আসবো, এখন না আসলে তুমি আমাকে চিটিং মনে করবে। এটা ভাবে আমি পুনরায় আবার এখানে আসছি। আসার পরে এখানে একটা গাছ আছে, আপনার জাম গাছের নিচে উনি বসছে। আমাকে সব বসায় বলতেছে যে সাইকেলটা আমার সামনে পরে আমাকে বলে সজীব সাহেব আপনি কি আমাকে একটা সত্যি কথা বলবেন? মানে আমার সাথে যদি কথা বলে খুব সম্মান দিয়ে কিন্তু কথা বলতেছে। আমি বললাম যে জি বলবো। পরে আমাকে বলতেছে যে আপনি কি নাতাশারে পছন্দ করেন? এমনিই বলতেছে। এবং এইটা বলার পরে আমি একটু বিস্মিত হয়ে যাই, মানে অবাক হয়ে যাচ্ছি উনি আমাকে এটা কেন বলতেছে। পরে উনি আমাকে বলে সত্যি কথা বলেন, মিথ্যা বলবেন না, যদি মিথ্যা বলেন আপনারও বিপদ হবে। আমি বললাম যে দেখেন আপনি আমাকে একবার শুধু ওর সাথে একটু কথা বলতে দেখছেন, এতেই আপনি আমার সাথে এরকম করতেছেন? বলে না, আমি এতেই এরকম করতেছি না, আপনি ওই রাস্তা দিয়ে না যাওয়াতে, আপনি নাতাশার সাথে দিঘির পাড়ে কথা না বলাতে আমার ফ্যামিলিতে অনেক সমস্যা হচ্ছে, তাই আমি আপনাকে কথাটা জিজ্ঞেস করলাম। আমি তখন বললাম যে না, আমার এরকম কিছুই না, আপনি এটা আমাকে ভুল বুঝতেছেন, বা এরকম করে ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। বলে ঠিক আছে, নাতাশা আপনাকে বলছে ওইখানে বসবে, আপনি আগামী দিন দুপুরে এসে ওর সাথে একটু কথা বলে যাবেন, ওর নাকি আপনার সাথে কী কথা আছে। এই কথাটা এই লোকটার নাম হচ্ছে নাজিম খান, উনি আমাকে বলে। আমি বললাম আমাকে যাইতে বলছে? বলে হ্যাঁ, আপনি এখন চলে যান। এটা বলে না আমাকে বিদায় করে দেয়। এখন সাইকেল চালাতে আমি আমার বাড়ির দিকে যাচ্ছি আর চিন্তা করতেছি কী রে, উনি আমাকে নাতাশার সাথে ওখানে ধরলো, আমাকে ওনার ঘরে নিল, বকাবাদ্য করলো, গালি দিল, এবং ওইখান দিয়ে আমাকে হাঁটতে মানা করলো, ওই দিঘির পাড়ে আমাকে যাইতে মানা করলো। এখন উনি আমাকে নিজেই বলতেছে নাতাশা নাকি আমার সাথে কথা বলবে, আমি যেন নাতাশার সাথে কথা বলার জন্য একটু দিঘির পাড়ে যাই। তখন আমি বুঝতে পারলাম না যে বিষয়টা কি, উনি আমাকে এটা কী করতে চাচ্ছে। সারাটা রাত বেয়ে চিন্তা আমি ঘুমাইতে পারি নাই। সারাটা রাত শুধু এই পাশ ওপাশ করছি যে কেন উনি আমাকে ওখানে যেতে বলছে, কী কারণে যেতে বলছে, আমি ঘুমাইতে পারি নাই। এবং একটা পর্যায়ে দুপুরে আমি চিন্তা করলাম যদি ঠিকই হয় তাহলে আমি ওখানে যাব, ওই জায়গার মধ্যে যাব, এবং যাওয়ার পরে আমি দেখি নাতাশা আমাকে কী বলে। এর পরের দিন আমি আবারও দুপুরবেলায় দিঘির পাড়ে গেছি। দিঘির পাড়ে যাওয়ার পরে দেখলাম নাতাশা ওখানে বসে আছে। আমি যাওয়ার পরে নাতাশা দাঁড়ায় বলতেছে আপনি এখানে কেন আসছেন? আমি বললাম তুমি নাকি আমাকে আসতে বলছো। পরে বলে কে বলছে আপনাকে? আমি আপনাকে আসতে বলছি। এই কথা বলার সাথে সাথেই 4-5 জন লোক এসে আমাকে ওখানে ধরে ফেলে। 4-5 জন লোক দৌড়ে এসে আমাকে ধরে ফেলে আমাকে এবং নাতাশাকে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। আমি খুব অবাক হয়ে গেলাম যে মানে বিষয়টা আমি বুঝতে পারলাম না। এবং ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাকে ওই নাজিম খানের সামনে নিয়ে যায়। নাজিম খানের সামনে নিলে পরে নাজিম খানের সামনে আমাকে তখন আনা হয়, নাতাশাকে তখন পাশের একটা রুমে নেওয়া হয়। এবং এই লোকগুলো বলতেছে নাতাশার সাথে নাকি আমাকে আপত্তিকর অবস্থায় ধরছে। কথাগুলো খেয়াল করবেন, আপত্তিজনক অবস্থায় ধরছে। আমি তখন বলতেছিলাম যে আপনি তো আঙ্কেল বললেন নাতাশা আমাকে ডাকছে, নাতাশার সাথে আমি একটু কথা বলার জন্য, এখন আপনার লোক আমাকে ধরে নিয়ে আসছে। এটা বলে তুমি আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারে বলতেছে বেয়াদব, এখানে কী করছিস, এখানে আসলি কেন? এই কথা বলে আমাকে ওই জায়গাটার মধ্যে উনি ওই লোকগুলোকে বলো তোরা যা, আমি ওর সাথে কথা বলি। লোকগুলোকে বের করে দিল। এই মধ্যবয়স্ক লোকটা আমাকে বলে তোর কি নাতাশার সাথে কোনো সম্পর্ক আছে? আমি বললাম কাকা আপনিই তো কালকে আমাকে বললেন ও আমাকে ডাকছে ওর সাথে কথা বলার জন্য। পরে আমাকে বলে আমি কি বলছি ওটা বড় বিষয় না, যারা তোকে এখন ধরছে তারা তো তোকে হালুয়া টাইট করে ফেলবে, তোকে মেরে ফেলবে, তো আমি তোরে বাঁচাইতে পারি যদি আমার একটা শর্ত তুই মানিস। মানে এরকম করেই বলতেছে। আমি তখন বলি যে আপনার শর্ত কিসের শর্ত? উনি আমাকে বলে আমি তোর সাথে নাতাশার বিয়ে দিব। মানে আপনি শুনলে ভাই অবাক হয়ে যাবেন যে এইরকম অলৌকিক ঘটনা আমার মনে আমার জীবনে আর কখনো ঘটেনি, বা এটা কখনো সিনেমাতে এরকম হয়নি যে উনি আমাকে বলতেছে আমি তোর সাথে নাতাশার বিয়ে দিব। আমি তখন বললাম কেন, আপনি আমার সাথে নাতাশার বিয়ে দেবেন কেন? উনি আমাকে বলে তার মানে তুই নাতাশাকে পছন্দ করিস এই জন্য। আমি বললাম আমি তো ওরে পছন্দ করি না। বলে মাথায় হাত দিয়ে বলতো তুই ওরে পছন্দ করিস না। যখন এইটা আমাকে বলে আমি তখন আর মাথায় হাত দিই না। পর আমাকে বলে আমি নাতাশার কাছে তোকে বিয়ে দিব, তবে একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? বলে হ্যাঁ, শর্ত হচ্ছে এটা যে নাতাশা রাতের বেলায় তোর সাথে থাকবে না, দিনের বেলায় থাকবে, এবং তুই কখনো নাতাশার গায়ে হাতও দিতে পারবি না। ওর সাথে দেখা করবি, কথা বলবি, সবই ঠিক আছে। রাতের বেলায় ও ওর মায়ের সাথে ঘুমাবে, তুই আলাদা ঘুমাবি, এবং দিনের বেলায় যদি ওর কাছে আসে তুই ওর গায়ে হাত দিতে পারবি না।
মানে আমি একটু অবাক হয়ে গেলাম যে উনি আমাকে এগুলো কী বলতেছে, যে ও আমার কাছে আসবে কিন্তু আমি ওর গায়ে হাত দিতে পারবো না, রাতের বেলা আমি আলাদা ঘুমাবো, ও ওর মায়ের কাছে ঘুমাবে। বিষয়টা তখন আমার কাছে একটু মানে অবাক লাগতেছে। এরপরে আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার কথা হচ্ছে আমার জীবন তো এমনিও শেষ, আমি তো ঝুমার ফাঁদে পড়ে আমার পুরো জীবনটাকে শেষ করে দিয়েছি। এখন যদি নাতাশাকে আমি বিয়ে করি বা নাতাশার সাথে আমার বিয়ে হয়, আমি তো দিনের বেলা অন্তত ওর সাথে কথা বলতে পারবো, এবং দিনের বেলায় কথা হলে পরে আমি ওকে আমার ভিতরের কষ্টগুলো বলবো, আমার ভিতরের কষ্টগুলো বলে হয়তো আমি ওকে ঠিক করে ফেলবো, বা উনি আমাকে কেন ওকে বিয়ে করাতে যাচ্ছে আমি এটাকে জিজ্ঞেস করি। আমি তখন বললাম যে আমি যে নাতাশাকে বিয়ে করবো, কাবিন কত দিব? উনি আমাকে বলে তুই যা কাবিন দিবি তাই। এই কথা বলে মুহূর্তের মধ্যে উনি কাজী ডেকে নিয়ে আসে, আমার কাগজপত্র ডকুমেন্টগুলো নিয়ে যায়, কাজী ডেকে নিয়ে এনে আমাকে বলো কত কাবিন দিবি? আমি বললাম 1 লাখ টাকা। মাত্র 1 লক্ষ টাকা কাবিনে খানবাড়ির মেয়ে নাতাশার সাথে তখন আমার বিয়ে দেয়, এই জায়গার মধ্যে বিয়ে দেয়। বিয়ে দিয়ে উনি আমাকে শর্ত দেয় তুই বাড়ি থেকে বেরোতে পারবি না। আমি তখন বললাম আমি কি আমার বোনের বাড়িতে যেতে পারবো না? বলে হ্যাঁ, তাদের সাথে ফোনে কথা বলতে পারবি, যে কেউ তোর সাথে বাড়িতে এসে দেখা করবে, কিন্তু তুই বাড়ির বাইরে যেতে পারবি না। আমাকে তখন বাড়ির বাইরে যেতে দিচ্ছে না, বাড়ি বাইরে যেতে দিচ্ছে না, এই বাড়ির মধ্যে আমাকে আটকায় রাখে। দিনের বেলায় নাতাশা আসে, আমি ওর সাথে কথাবার্তা বলি, কিন্তু রাতের বেলা ও গিয়ে ওর মায়ের সাথে ঘুমায়। দিনের বেলা আমার কাছে আসে, আমার সাথে এসে কথাবার্তা বলে এবং হাজব্যান্ড ওয়াইফের মতোই কথাবার্তা বলে, কিন্তু রাতের বেলা ও চলে যায় ওর মায়ের কাছে, ও ঘুমায় ওর মায়ের কাছে। তখন বিষয়গুলো আমি বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এগুলো কী হচ্ছে বা কেন হচ্ছে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন আমি নাতাশাকে বারবার জিজ্ঞেস করি কী হয়েছে তোমার, তুমি আমার সাথে এরকম করো কেন, আমাকে তুমি খুলে বলো, তোমার বুকের ভিতরে মনের ভিতরে কী এমন কষ্ট জমা, আমি তোমার কষ্টগুলোকে ভাগাভাগি করতে চাই। ও আমার কাছে কিছুই বলে না, কিন্তু ওর ভিতরে ওকে দেখলে মনে হচ্ছে ওর কলিজাটা ফেরে যাচ্ছে, মানে চরম কষ্ট ওর ভিতরে, মানে এতটাই কষ্ট ওর ভিতরে যে আপনাকে বলে বোঝাতে পারবো না, ওর পুরো পৃথিবীটা অন্ধকার এমন একটা অবস্থা। এরপরও ধরেন আমি পড়ে আসি যে ঠিক আছে কি হয় না হয় দেখি, এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু নাতাশার ভিতর থেকে আমি কোনো কথা বের করতে পারতেছি না, এবং এই বাড়ি থেকে আমি বেরোতে পারতেছি না। এমন করতে করতে একটা দিন আমি বললাম যে আমার মা অসুস্থ, আমি আমার মাকে দেখতে যাব। আসলে আমার মা অসুস্থ হচ্ছে, আমাকে ফোন করছে, এবং মা জানতে পারছে আমি বিয়ে করছি, এবং বিয়ে করছি এটা জানার পরে মা আমাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে আমি তখন বললাম যে আমি আমার মাকে দেখতে যাব। এবার উনি আমাকে এখান থেকে লোক দিয়ে দিছে আমার সাথে, মানে এই খানবাড়ি থেকে একটা ছেলে আমার সাথে দিয়ে দিছে, ওই ছেলেটা আমাকে গার্ড দিয়ে পাহারা দিয়ে আমাকে আমার মায়ের কাছে নিয়ে গেছে। আমি মায়ের সাথে সারা ছিলাম, থাকার পরে মা আমারে বলতেছে যে মা আমার বউ দেখবে, কিন্তু মা তো অনেক অসুস্থ, উঠতে পারে না শোয়া থেকে। মা বলে মা আমার বউ দেখবে। এই কথা বলার পরে পরের দিন সকালবেলা আমি তখন আবারও আমার শ্বশুর বাড়িতে আসি, মানে খানবাড়িতে আসার পর আমি তখন খান সাহেবকে বলি যে আমি জানতে পারি এই খান সাহেব হচ্ছে নাতাশার চাচা, মানে নাতাশার চাচা, বাপের ছোট ভাই। পরে আমি খান সাহেবকে বলি যে একটা কাজ করি, আমি নাতাশাকে একটু আমাদের বাড়িতে নিয়ে যাও, আমার মা ওকে একটু দেখবে। খান সাহেব আমাকে বলে যে না তুই নিতে পারবি না। আমি বললাম দেখেন আমি এখন নিয়ে যাব, বিকেলের মধ্যে নিয়ে আসবো। এই কথা বলার পরে উনি তখন 2টা মানে গার্ড দেয়, মানে 2জন পাহারা দেয় আমার সাথে দেয়। দিলে পরে একটা রিক্সা যুগে মানে আপনার গাড়ি যুগে আমি তখন নাতাশাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমাদের বাড়িতে নিলে পরে নাতাশা তখন আমার মাকে দেখে বিকেলের দিকে আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসে যে আমি নাতাশাকে নিয়ে পালাবো। আমি নাতাশাকে নিয়ে এই 2টা গার্ডের চোখ ফাঁকি দিয়ে আমি নাতাশাকে নিয়ে পালিয়ে যাব, এবং নাতাশার ভিতরের কষ্ট বা আমি যে করে হোক বের করব। এই বলে আমি তখন নাতাশাকে বললাম যে ওই গার্ড 2টা তখন ঘুমাইতে আসে, আমাদের বাড়ির মধ্যে ঘুমাইতে আসে, এরা ক্লান্ত দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইতে আসে। আমি বললাম যে নাতাশা চলো আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। ও বলে গার্ড তো আছে, ওনারা তো দেখবে। আমি বললাম সমস্যা নেই তুমি চলো। এই কথা বলে আমি নাতাশাকে নিয়ে যখন একটা পাড়ে ঘুরতে যাই, ঘুরতে গেলে আমি একরকম জোর জবরদস্তি করে আমার পাশের একটা বাড়িতে আমাকে আটকায় ফেলি। এইটা বাড়িটা একটু আলাদা একটা বাড়ি ছিল, আমার একটা বন্ধুর বাড়ি, ওই বাড়িটা একটু বিল্ডিংয়ের মতো ছিল, ওইখানে আমি নাতাশাকে আটকায় ফেলি জোর জবরদস্তি করে। নাতাশাকে আটকে আমি আমার মোবাইলে বন্ধ করে দিই, নাতাশার মোবাইলে বন্ধ করে দিই। আর এদিক দিয়ে আমাদের বাড়ির খোঁজখবর নিতেছি, নাতাশার চাচা ওই যে নাজিম খান এবং ওই বাড়ি থেকে আরও বিভিন্ন লোকজন আমাদের বাড়িতে আসতেছে, ঝামেলা করতেছে, আমার আব্বা আম্মার সাথে ঝামেলা করতেছে নাতাশাকে খোঁজার জন্য। আচ্ছা আমি কোথায় নিয়ে গেছি, কোন জায়গায় নিয়ে গেছি না, 3 দিন পর্যন্ত আমি নাতাশাকে নিয়ে ওই ঘরের মধ্যে লুকিয়ে থাকি। এবং নাতাশাকে আমি বারবার জিজ্ঞেস করি তুমি আমার কাছে খুলে বলো কি হয়েছে, কেন তোমার মনে এতটা কষ্ট, তুমি আমার কাছে সব কিছু বলো, আমার কাছে সব কিছু বলো, আমার কাছে কোনো কিছু লুকায়ও না। 3 দিন পরে ও আমাকে এমন কিছু কথা বলে যে কথাগুলো শুনলে যে কারো চোখে পানি চলে আসবে। ও আমাকে বলে যে তুমি যে আমাকে নিয়ে আসছো এইটা তুমি তোমার জীবনে চরম একটা ভুল করেছো, এবং এই ভুলের মাসল তুমি সারা জীবনেও দিতে পারবা না। আমি বললাম নাতাশা কী হয়েছে তুমি আমাকে বলো, তোমার চোখে মুখে এতটা ভয় কেন? এবং সেদিনও আমাকে যে কথাগুলো বলে এই কথাগুলো আমার মরণ পর্যন্ত মনে থাকবে। আমাকে বলে দেখো রাতের বেলায় যে আমাকে আমার মায়ের কাছে পাঠাইতা,
আমাকে আমার মায়ের সাথে ঘুমাইতে বলতাম। আসলে কিন্তু আমি আমার মায়ের সাথে ঘুমাইতাম না, আমি ঘুমাইতাম নাজিম খানের সাথে। আমি বললাম, নাজিম খান? এই নাজিম খান তো তোমার চাচা, তুমি ওনার সাথে কেন ঘুমাইতা? ও বলে, না, নাজিম খান আমার চাচা না, নাজিম খান আমার স্বামী। আমি বললাম, তোমার স্বামী? এটা কি বলতেছো নাতাশা? নাজিম খানকে না তুমি আঙ্কেল বলে ডাকো? বলে, হ্যাঁ, সবার সামনে ওনাকে আঙ্কেল বলে ডাকি, কিন্তু ভিতরগত উনি আমার হাজব্যান্ড। আমি বললাম, নাতিশা, আমি তোমার কথা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বলবা? এই বৃদ্ধ লোকটাকে তুমি কেন বিয়ে করতে গেলা এবং চাচাকে কেন বিয়ে করলা? ও বলে, আমার মা জোর করে আমাকে আমার চাচার কাছে বিয়ে দেয়। আমি বললাম, জোর করে তোমার মা তোমাকে এই চাচার কাছে বিয়ে দেয়, তার কারণটা কি? নাতাশা তখন আমাকে বলে, আমরা টোটাল 3 বোন, আমি আর আমার ছোট 2টা বোন আছে। আমার একেবারে ছোট যে বোনটা, এটা হচ্ছে প্রতিবন্ধী, আর আমার ছোট যে বোনটা, এই বোনটা দেখতে সুন্দর না। 3 বোনের মাঝে শুধু আমিই দেখতে একটু সুন্দর ছিলাম, আমার চেহারা একটু ভালো ছিল। আমার বয়স যখন প্রায় 6 বছর, আর আমার ছোট বোনের বয়স 4 বছর, আর আমার আরেকটা বোন তখন মায়ের দুধ খায়। ওই বয়সে আমার মা তখন আমার বাবাকে ছেড়ে, মানে আমার বাবা একটু খারাপ অবস্থায় ছিল, শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, পারিবারিক অবস্থা ভালো ছিল না, যার জন্য আমার ওই বাবাকে ছেড়ে এই নাজিম খানের বড় ভাইয়ের সাথে আমার মা তখন পালিয়ে চলে আসে। এবং পালিয়ে চলে আসে বলতে আমাদেরকে আমার বাবার কাছে রেখেই আসে আমার মা। আমার মা ওই নাজিম খানের বড় ভাইয়ের সাথে পালিয়ে যাওয়ার কিছুদিন পরে ওই নাজিম খানের বড় ভাই তার ক্ষমতা দিয়ে, তার পাওয়ার দিয়ে আমার ওই অসহায় বাবার কাছ থেকে আমাকে, আমার ছোট 2টা বোনকে তখন নিয়ে আসার পরে আমরা নাজিম খানের বড় ভাইয়ের বাড়িতেই বড় হচ্ছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার বয়স যখন ঠিক 12 বছর, তখনই ওই নাজিম খানের বড় ভাইও মারা যায়। এবং আমার মায়ের গর্ভে নাজিম খানের বড় ভাইয়ের থেকে কোনো সন্তানাদি হয়নি। কোনো সন্তানাদি না হওয়ার কারণে যখন নাজিম খানের বড় ভাই মারা যায়, এরপরে নাজিম খানের বাবা, নাজিম খানের অন্য আত্মীয় স্বজনরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। এবং বের করে দিচ্ছিল পরে আমার মা তখন বারবার বলতেছে যে, বের করে দিলে আমার তিনটা মেয়ে, আমি তো আগের স্বামীকেও ছেড়ে আসছি, আমি এখন কোথায় যাব? আমার ছোটো মেয়েটা প্রতিবন্ধী, আর বড় যে 2টা মেয়ে আছে, 2টা মেয়ের অবস্থা তো খুব খারাপ, আমি এখন কোথায় যাব? পরে নাজিম খান বলল যে, ঠিক আছে, আপনি আমাদের বাড়িতেই থাকেন, আমি দেখি। এই কথা বলে নাজিম খান তাদের বাড়িতে আমাদেরকে রেখে দিল, আমার মাকে, আমাকে আর আমার ছোটো 2টা বোনকে। ওই বাড়িতে থাকতাম, আমি নাজিম খানের বাড়িতে যেতাম, কাজ করতাম। নাজিম খানের বউ বিদেশে থাকতো এবং উনি বিদেশে যাইতো আসতো, বিদেশে ওনার অনেক ব্যবসা বাণিজ্য আছে এবং দেশে ওনার কোনো বউ ছিল না। আমি ওনার সেবা যত্ন করতাম। এরকম করতে করতে আমার বয়স যখন প্রায় 16 থেকে 17 বছর, তখন বিভিন্ন জায়গা থেকে আমার বিয়ের ঘর আসতেছিল। এবং বিয়ের ঘর যখন আসতেছিল, একটা সময় এই নাজিম খান আমার মাকে প্রস্তাব দেয় যে তিনি আমাকে বিয়ে করবে। তখন পর্যন্ত কিন্তু আমার মায়ের নামে কোনো সয় সম্পত্তি ছিল না। এবং আমার আব্বা যেহেতু আগে মারা গেছে, আমার দাদা তো এখনও বেঁচে আছে। আর আবার আরেকটা বিষয় হচ্ছে এইটা, আমি তো আমার আব্বার আপন সন্তানও না, আমার মা তো অন্য ঘর থেকে আমাকে নিয়ে আসছিল। নাজিম খান তখন বলে তিনি কোন হুজুরের সাথে কথা বলছে এবং তিনি চাইলে আমাকে বিয়ে করতে পারে এবং এটা নাকি আইনত আছে, কিন্তু গ্রামের লোকজন যদি জানাজানি হয় তাহলে একটা খারাপ অবস্থা হয়ে যাবে। গ্রামের লোকজন যদি জানে তাহলে খারাপ হয়ে যাবে, নাজিম খানের মান সম্মান নষ্ট হবে। এই জন্য গোপনে আমার মাকে বললো যে, আমি আমার ভাইয়ের কিছু সয় সম্পত্তি আমি আপনাদের নামে লিখে দিব, আপনার নামে লিখে দিব, আপনার মেয়েদের নামে লিখে দিব, বিশেষ করে আপনার নামে দিব। যদি আপনার বড় মেয়েটাকে আমার কাছে দেন, আমার বউ তো বিদেশে থাকে, আমার বউ তো আর দেশে ওর কোনো খোঁজখবর নেবে না, আর আমি আমার বউ হিসেবে রাখবো। এবং আমার মাও সেদিন সম্পত্তির লোভে মধ্যবয়স্ক লোকের কাছে আমাকে গোপনে বিয়ে দিয়ে দেয়। এবং এই লোকটার সাথে আমি তখন রাত যাপন করতে থাকি। দিনের বেলায় তাকে আমি চাচা ডাকি, আর রাতের বেলায় তাকে আমি স্বামী ডাকি। এরকম করে ওনার সাথে আমি থাকতেছিলাম দিন রাত মিলিয়ে। আমি তখন বললাম, তাহলে তোমাকে আমার কাছে কেন আবার বিয়ে দিল? ও আমাকে বলে, তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছে কেন জানো? কারণ অনেকে আমাকে নিয়ে বাজে কথা বলতো। আমি এই বাড়িতে থাকি এবং আমার চাচা ওই বাড়িতে থাকে, আমার মাও থাকে, আমার দাদা দাদিরাও থাকে, যদিও তারা আলাদা থাকে। এবং অনেকে আমাকে নিয়ে বাজে কথা বলতো, আমার বিয়ে হয় না কেন, আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, আমিও তো, আমার অনেক বয়স হয়ে গেছে। তো অনেকে আমাকে নিয়ে বাজে কথা বলে। এই জন্যই তারা পরিকল্পিতভাবে আমাকে বিয়ে করাই দিছে, জাস্ট তুমি আমার নামমাত্র স্বামী থাকবা, কিন্তু বিতর্গতভাবে উনি আমাকে ইউজ করবে। আমি তখন বললাম, তুমি এই কথাগুলো আমাকে এতদিন কেন বলো নাই? ও বলে, আমি খুব ভয় পাচ্ছিলাম যে কথাগুলো যদি তোমাকে বলি, আর এগুলো বললে যদি নাজিম খানের কানে কথাগুলো আবারও কোনোভাবে চলে যায় এবং গেলে পরে যদি আমার মায়ের কপালে আবারও দুঃখ নেমে আসে, আমার মাকে যদি আবারও টর্চার করে, আমার মাকে অত্যাচার করে। আমি তখন একটা হাসি দিয়ে বললাম, হাই রে মেয়ে, তোমার যেই মা তোমাকে তোমার মধ্যবয়স্ক চাচার হাতে গভীর রাতে তুলে দিতে পারে, সেই মাকে তুমি
আপন করে নিচ্ছ, সেই মাকে তুমি আপন ভাবতেছো আজও। এই মা তোমাকে পেটে ধরেছে ঠিক আছে, কিন্তু সে তোমার মা নয়। আর সে যদি তোমার মা হতো সে তোমাকে এরকমটা করতে পারতো না। এরপর থেকে আমি ওর সাথে ওই ঘরের মধ্যে থাকতে শুরু করি এবং সেই জায়গা থেকে একটা পর্যায়ে আমি ওই জায়গা থেকে পালিয়ে যাই। ওই জায়গা থেকে পালিয়ে আমি তখন এই নাতাশাকে নিয়ে রংপুর সিটিতে চলে আসি, শহরে চলে আসি। শহরে এসে কাজকাম করতেছি, এইভাবে ওভাবে চলতেছি এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি আমার মায়ের ফোন দিই। অনেক দিন পরে মাকে ফোন করি এবং ফোন করার পরে মা তখন অনেক অসুস্থ ছিল। মা আমাকে বলে আজকে 1 সপ্তাহ যাবৎ নাতাশার মা নাকি আমাদের বাড়িতে। আমি বললাম কী বলো, 1 সপ্তাহ যাবৎ নাতাশার মা আমাদের বাড়িতে? বলে হ্যাঁ, এবং এই মহিলাটা তার মেয়েটার জন্য খুব কান্না করতেছে, তার মেয়েটার উনি একটু দেখতে চায়। আমি বললাম যে না, এটা ঠিক হবে না, ওর মা ভালো না। আমি তখন নাতাশাকে বললাম যে তোমার আম্মু নাকি 1 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে, তোমার সাথে একটু কথা বলবে। নাতাশা বলে দাও না একটু কথা বলি। আমি বললাম না, তোমার মায়ের সাথে কথা বললে ভালো হবে না। এরপরেও আমাকে জোর করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে ওর মার সাথেও কথা বলে এবং ওর মার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে। কথা বলার পরে ওর মা ওকে বলতেছে ওর মা ওর সাথে একটাবারের জন্য দেখা করবে, একটাবারের জন্য দেখা করবে। আমি তখন বলি যে না, তোমার মার সাথে দেখা করা তোমার ঠিক হবে না। আমি মানা করি, কিন্তু এরপরও নাতাশা বলে যে আমি আম্মুর সাথে দেখা করব এবং ওর মাকেও আমাদের বাসার ঠিকানাটা দিয়ে দেয়। বাসার ঠিকানা দিলে পরে ওর মা তখন একদিন আমাদের সাথে দেখা করতে আসে আমাদের বাসায়। আসলে পরে ওর মা বলে আমি ওর চাচার কাছ থেকে চলে আসছি, আমি ওর চাচার কাছে আর কখনোই যাব না এবং আমিও আমার মেয়ের জীবনটা নষ্ট করছি, তুমি আমার মেয়েটারে বিয়ে করছো, তোমার কাছে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাই, আল্লাহ তোমাকে ভালো করুক, তুমি আমার মেয়েটাকে নিয়ে ভালো থাকো। এরকম করেই তখন নাতাশার মা আমাদের পরিবারে ঢুকে যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে আমাদের পরিবারে থাকতেছে। এরকম করতে করতে একদিন আমি কাজে যাই। তখন আমি ওখানে একটা কাজ করতাম, একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম এবং দুপুরবেলা আমি তখন ঘরে আসার পরে দেখি যে আমার ঘরে তালা মারা। আমার ঘরে তালা মারা। পাশের ঘরের লোকদেরকে জিজ্ঞেস করলাম যে আমার বউ কোথায়, আমার শাশুড়ি কোথায়? বলে এত দুপুরে চলে গেছে তালা মেরে। এই কয়েকটা দিন ধরে কিন্তু নাতাশার মন অনেক খারাপ থাকতো, আমাকে কোনো কিছু বলতো না, কেমন যেন ওর মনের ভিতরে একটা চাপা কষ্ট আমি দেখতে পেতাম। এরকম করে যখন হঠাৎ করে দুপুরে পাওয়া গেল, নাতাশার নাম্বারে কল দিই, ওর নাম্বার বন্ধ। ওর মার নাম্বারে কল দিই, ওর মায়ের নাম্বারও বন্ধ। আমি আমার মাকে ফোন করে বলি যে মা, তোমাদের বাড়ি থেকে নাতাশা, আমার বউ আর আমার শাশুড়িকে গেছে? মা বলে না, যায় নাই। এমন করতে করতে আমি তখন খানবাড়িতে খবর নিই। তখন কিন্তু নাজিম খান দেশে নাই, নাজিম খান বিদেশে। এবং খানবাড়িতে খবর নেওয়ার পরেও জানতে পারি ওই খানবাড়িতেও যায় নাই। ও কোথায় গেছে, কোন জায়গায় গেছে আমি ওর খুঁজে পাই না। 1 দিন 2 দিন 3 দিন করে যেতে যেতে প্রায় অনেকগুলো দিন কেটে যায়, আমি আর নাতাশার কোনো খবর পাই না এবং আমি তখন সম্পূর্ণ পাগলের মতো হয়ে যাই। বিশ্বাস করবেন না, আমার খাওয়া নাই, দাওয়া নাই, নাতাশাও নাই, ওর মাও নাই, নাতাশাও নাই। মানে কোথায় যে গেছে, কোন জায়গায় গেছে তার কোনো খবর আমি পেলাম না। আমি পাগলা কুকুরের মতো রাস্তার মধ্যে ঘুরতেছি, ওরা কোথায় পাবো, কোন জায়গায় পাবো। একটা সময় আমি পাগল পর্যন্ত হয়ে যাই। রাস্তায় ঘুরি, যে যা দেয় মানুষের হাত থেকে খাবার নিয়ে খাবার খাই। মানে শুধু নাতাশা করে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। দীর্ঘ প্রায় 7.5 বছর আমার জীবন থেকে কেটে যায়। এই 7.5 বছর পরে 2018 সালের দিকে এই নাতাশা আমার সাথে যোগাযোগ করে। কিভাবে আমার নাম্বার নেয় আমার জানি না, একটা বিদেশি নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করে এবং বিদেশি নাম্বার থেকে যোগাযোগ করে আমাকে একটা শর্ত দেয় এবং শর্তটা এরকমভাবে একটা শর্ত দেয়, ও আমাকে বিদেশে লাইন করে দিবে। আমাকে বলে আমি তোমাকে বিদেশে লাইন করে দেবো, তুমি একটা দেশে চলে যাও, আমি তোমাকে, মানে ও আমাকে বলো বিদেশে আছে, বিদেশে বলতে ও ইতালিতে আছে। আমাকে বলো আমি ইতালিতে আছি, আমি তোমাকে এখানে নিয়ে আসবো, কিন্তু আমার শর্ত হচ্ছে এইটা যে তুমি কখনো আমার সাথে দেখা করতে পারবা না। আমি তখন বললাম ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করবো না। 2018 সালে ওর কথা মতো আমি তখন পাসপোর্ট বানাই, ওরে আমি পাসপোর্ট দিই, ও আমার পাসপোর্টটা নিয়ে যায় এবং 19 সালে তখন করোনা চলে আসে। করোনা চলে আসার পরে ইতালির বিষয় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আমি আর যেতে পারি না। 19 সাল 20 সাল ওর সাথে আমার ফোনে কথা হয়। 21 সাল 22 সালের দিকে ও আমাকে তখন ভিসাটা ঠিক করে। 22 সালের দিকে আমি তখন ওর মাধ্যমে ইতালি যেতে সক্ষম হই। আমি ইতালি যাই এবং ইতালি যাওয়ার পরে ওখানে আমাকে একটা জব দেওয়া হয়। ও আমার সাথে কথা বলে, ও বলে আমি নিজেও ইতালিতে আছি। ইতালিয়ান নাম্বার থেকে আমাকে কল দেয় এবং ইতালিতে যাওয়ার পরে ওর সাথে আমার ফোনে কথাবার্তা হয়। 2021 সাল গেল, 22 সাল গেল, 23 সাল গেল, 24 গিয়ে এখন 25 চলতেছে। এতগুলো বৎসর কেটে গেল। আমি সবসময় ওরে বলি যে আমি তোমার সাথে একটাবার দেখা করতে চাই, তোমার সাথে আমি একটাবার দেখা করতে চাই, আমার সাথে একটাবার দেখা করো। আমরা তো একই দেশে থাকি, তাহলে আমরা কি একটু দেখা করতে পারি না? আমাকে বলে যে না, আমি তোমার সাথে দেখা করব না, আমি তোমাকে এখানে নিয়ে আসছি, তুমি এখানে থাকো এবং তুমি এখানে ভালোভাবেই থাকো। আমি তোমার সাথে কখনো দেখা করবো না, তুমি দেশে যাও, তুমি বিয়ে শাদী করো।
আমি বললাম, নাতাশা, আমি আর জীবনে কখনো বিয়ে করব না। আমি তোমাকে ভালোবাসছি, তোমাকে আমি পাই নাই, এবং তোমাকে না পাইলে আমি তোমাকে ভালোবাসি, তাই আমি আর তোমাকে বিয়ে করব না। 2022 সাল থেকে 2023 সাল, 24 সাল, 25 সাল চলতেছে, আমি ওর দেখার একটাবারও পেলাম না। এবং আমি জানি ও ইতালিতে আছে, কিন্তু ওর মূল ঠিকানা আমাকে কখনোই দেয় না, কোথায় আছে আমাকে এটা বলেও না। এবং ইতালিতে যাওয়ার জন্য যে পরিমাণে টাকা এবং সমস্ত টাকা ও আমাকে দেয়, ওর টাকায় আমি ইতালিতে আসি, এবং স্টিল আমি এখনও ইতালিতে আছি। কিন্তু এখন আমি নাতাশাকে মাঝে মাঝে বলি যে ওর সাথে একদিন আমি কথা বলতেছিলাম একটা মোবাইল দিয়ে, অন্য মোবাইলেও কী জানি একটা জিনিস শুনতেছে। আমি তখন বললাম, তুমি এটা কী শোনো? আমাকে বলে, বাংলাদেশে একটা ছেলে আছে, নাম হচ্ছে আপন, ওর গল্প শুনি। তো আমি বললাম যে কী গল্প বলো? ও বলে, ইউটিউবে দেখো, তাহলে পাবা। পরে আমি ইউটিউবে গিয়ে আপনার গল্পগুলো শুনলাম। শোনার পরে আমার কাছে খুব ভালো লাগলো, এবং আমার মনে হয় যে নাতাশা অলওয়েজ আপনার গল্প শোনে। একটা পর্যায়ে আমি আমার কথাগুলো আপনাকে লিখতে শুরু করলাম, এবং আজকে আমি কথাগুলো লিখে শেষ করলাম। আপন ভাই, নাতাশা যেহেতু আপনার কথাগুলো শোনে, ও হয়তো বিশ্বাস করে যে আমি একদিন বিয়ে করব, সংসার করব, এবং আমি জানি না ও কোথায় আছে। ও কি ওর চাচার সাথেই আছে, না অন্য কারোর সাথে আছে, না কি আছে না আছে আমি জানি না। তবে আমি নাজিম খানের কোনো সন্ধান পাইনি। আমি জানি নাজিম খান ইউরোপে থাকে, বাট ইউরোপের কোন দেশে থাকে এটা আমি জানি না। নাতাশা হয়তো মনে করতে পারে যে আমি ইতালিতে আসছি টাকা ইনকাম করার জন্য। আমি আসলে ইতালিতে টাকা ইনকাম করার জন্য আসি নাই। আমি ইতালিতে এসেছি নাতাশার জন্য। ওর যদি আমি একটাবার পেয়ে যাই, আমি ওর সাথে সংসার করতে চাই। আমি আমার জীবনে কোনোদিনও বিয়ে করব না। এখনও আমি কাজ করি একবেলা এবং 2 বেলা ওরে খুঁজে বেড়াই, ও কোথায় আছে, কোন জায়গায় আছে, শুধু ওকেই খুঁজি। এবং জীবনে একটাবারের জন্য আমি ওকে পেতে চাই। যদি একবার আমি ওকে পাই, তবে আমি ওকে নিয়ে বাকি জীবন বাংলাদেশে গিয়েও ভালো থাকতে চাই। ইতালি আমার প্রয়োজন নাই। তো যেহেতু আপনার গল্প শোনা, আমি আপনার মাধ্যমে জাস্ট ওকে একটা মেসেজ দিতে চাই যে আমি জীবনে কখনোই বিয়ে করব না। সারা জীবন ওর জন্যই অপেক্ষা করে যাব। ওকে জন্য আমি জীবনে অন্তত একটাবারের জন্য পাই। ও আপনার গল্প শুনে, আপনি বললে হয়তো আপনার কথা শুনবে। আপনাকে একটাবার বুঝিয়ে বলেন যেন আমার জীবনে ফিরে আসে। আমরা একই শহরে আছি, কিন্তু আজকে এতগুলো বছর আমি একটাবার তার চেহারাটা দেখলাম না। কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছে? যদি পারেন আমার এই না বলা কথাগুলো তার কানে পৌঁছায় দিয়েন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই সজীবের জীবনের এই অদ্ভুত রকমের বাস্তব গল্পটা শোনার জন্য। এই গল্পটা আরও অনেক বড় ছিল। গল্পটা মনে হয় 3 ঘন্টাও শেষ করা যেত না। লাস্টের দিকে প্রচুর গল্প ছিল। সজীব ভাই হয়তো বলবে আমি এত কষ্ট করে এত লম্বা একটা স্টোরি লিখেছি, উনি কেটে কেটে আমাকে রেকর্ড করেছে। আসলে ভাই পুরোটা গল্প রেকর্ড করা সম্ভব ছিল না। এই পুরোটা গল্প রেকর্ড করতে 3-4 ঘন্টা লেগে যেত। তো যাই হোক, আমি কেটে কেটে যতটুকু প্রচার করেছি এবং আপনার মূল মেসেজ যেটা, এটা তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা, আপনারা যদি গল্পের কোনো অংশে না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। এখন সজীব ভাইয়ের প্রশ্ন হচ্ছে, নাতাশা আমার গল্প শোনে এবং যার জন্য উনি আমাকে গল্প বলেছে, এবং ওনারও বিশ্বাস যে নাতাশা আমার কথা শুনলে হয়তো ওনার কাছে ফিরে আসবে। আমার কাছে কেন জানি মনে হয় যে নাতাশা ফিরে না আসাটাই ভালো। সজীব ভাই কেন এটা বুঝে না, বা সজীব ভাইয়ের কেন বুঝার বোধগম্য হয় না যে নাতাশা ওনার জীবনে আসলে নাতাশার জন্য এটা বেদনাদায়ক, কষ্টদায়ক। নাতাশা যদি ওনার জীবনে ফিরে আসতে পারতো, তাহলে বিগত 7 বছরের মধ্যে বহু আগেই চলে আসতো। নাতাশার ওনার জীবনে ফিরে আসা কোনোভাবেই সম্ভব নয়, তাই নাতাশা আসতেছে না। এবং সজীব ভাইয়ের এই বাস্তবতাটা মেনে নেওয়া উচিত আমার কাছে মনে হয়। আমি সজীব ভাইকে বলেছি, আপনি নাতাশার পিছনে না ঘুরে এবং ওকে ওর মতো করে ভালো থাকতে দিয়ে আপনি একটা বিয়ে শাদী করেন, সংসার করেন। তো এই ভদ্রলোক আমার কোনো কথা শোনে নাই। উনি বলে যে উনি ওনার জীবনে মরণ পর্যন্ত নাতাশার জন্য অপেক্ষা করবে, নাতাশাকে পাইলে উনি সংসার করবে, না এলে উনি জীবনে সংসার করবে না। বাট নাতাশা সজীবের জন্য অনেক কিছু করেছে। হয়তো নাতাশাকে আমরা পেলে তার ভিতরের কষ্টগুলো জানতে পারতাম। ওর ভিতরেও হয়তো না বলা অনেকগুলো কষ্ট লুকিয়ে আছে, যার কোনো কিছু আমরা জানি না। যাই হোক, নাতাশা ইতালিতে আছে, সজীবের মতে একই দেশে আছে। নাতাশাকে যে অবস্থায় আছে আল্লাহ তাকে ভালো রাখুক এবং সজীব ভাইকে বোঝার তৌফিক দেখ। এই প্রত্যাশা আমি আপনার আজকের মধ্যে কিনে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।